টগরদের বাড়িতে আজ সন্ধ্যায় ধুমধুমার কাণ্ড হবে। একজনকে ছ্যাঁচা দেয়া হবে। সে একজন ভয়ঙ্কর একটা অপরাধ করেছে, এমন ভয়ঙ্কর অপরাধ যে বাড়ির সবার মুখ গম্ভীর। ছ্যাঁচা দেওয়ার আয়োজন সকাল থেকেই চলছে। আনুষ্ঠানিক শাস্তি তো আয়োজন লাগে। ছ্যাঁচা দেবেন টগরের বড় চাচা চৌধুরী আজমল হোসেন। চৌধুরী আজমল হোসেন ছোটোখাটো মানুষ, একসময় হাইকোর্টে ওকালতি করতেন, এখন করেন না। বছরখানেক আগেও তার মাথা ভর্তি সাদা চুল ছিল, এখন সব পড়ে গেছে। টগরের খুব ইচ্ছা করে তাকে টাকলু চাচা ডাকতে, এটা সম্ভব না। চৌধুরী আজমল হোসেন সবসময় হাসি হাসি মুখ করে থাকেন, নিচু গলায় কথা বলেন। তাকে দেখে মনে হয় তিনি বেশ আনন্দেই আছেন। তারপরও সবাই তাকে ভয় পায়। টগরের ধারণে এবারের আসবাবপত্রও তাকে ভয় পায়। যে ইজি চেয়ারে তিনি বেশিরভাগ সময় শুয়ে থাকেন, মোটা মোটা ইংরেজি বই পড়েন, সেই ইজি চেয়ারও তাকে ভয় পায়। যে বইটা তিনি পড়েন সে বইটাও ভয় পায়। ইজি চেয়ারে শোয়ার সময় যে টুলে তিনি পা তুলে রাখেন সেই টুলটাও তাকে ভয় পায়। চৌধুরী আজমল হোসেন এবারের প্রধান বিচারক। টগরদের বাড়ির যে কোনো অন্যায়ের বিচার তিনি করে থাকেন। তার কথার উপর কথা বলার সাহস কারোরই নেই, শুধু একজনের আছে, তিনি টগরের দাদিয়া। তবে তার খুব শরীর খারাপ বলে তিনি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন। কারো সঙ্গে কথা বলেন না। কেউ তার ঘরে ঢুকলে তিনি কড়া গলায় বলেন, এই চায় কি? এই ছাগলায় কি চায়? আমার ঘরে ঢুকছে কি জন্য? আমার ঘরে কি সোনার খনি আছে? আজ যাকে ছ্যাঁচা দেওয়া হবে সে টগরের ছোট মামা। তার নাম শুভ্র, খুবই ভালো ছাত্র। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ফার্স্ট সেকেন্ড কিছু একটা হবে, অবশ্যই হবে। কিছু ছেলেমেয়ে আছে যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড না হয়ে থাকতে পারে না, পরীক্ষা দিলেই হয়, ফার্স্ট না হয়। সেকেন্ড শুভ্র হলো সেরকম। সে এসএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিল। সব পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। চোখ ট্যারা এক ছেলে ভ্যাবলার মতো তাকিয়ে আছে, এরকম ছবি। শুভ্র ট্যারা না, তবে ছবি তোলার সময় সে কিছু একটা করে দু চোখের মনি একসঙ্গে নিয়ে আসে। ছবি ডেভেলপ করলে দেখা যায় সে ট্যারা। শুভ্র যে পরীক্ষা দিলেই ফার্স্ট সেকেন্ড হয়, এই প্রতিভায় টগর মুগ্ধ না। সে মুগ্ধ ছোট মামার ট্যারা হবার ক্ষমতা দেখে। যে ভয়ঙ্কর অপরাধের কারণে শুভ্রকে আজ সন্ধ্যায় শাস্তি দেওয়া হবে তা হলো, গত বুধবার সকাল 11টায় হলুদ পাঞ্জাবি পরে সে হিমু হয়ে গেছে। টগরকে ডেকে বলেছে, এখন থেকে আমাকে ছোট মামা ডাকবি না, হিমু মামা ডাকবি। হিমু হওয়ার ব্যাপারটা ঠিক কি টগর জানে না। এইটুকু শুধু জানে যারা হিমু হয় তাদের খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়, কটকট হলুদ রঙের পাঞ্জাবি পরতে হয় এবং বেশিরভাগ সময় জ্ঞানী জ্ঞানী কথা বলতে হয়। কেউ কিছু জিজ্ঞেস করলে মিষ্টি করে হাসতে হয়। হিমু হওয়া এমন কোনো বড় অপরাধ বলে টগরের মনে হচ্ছে না, তবে বড়দের কাছে নিশ্চয়ই বিশাল অপরাধ। তা না হলে এমন আয়োজন করে বিচার সভা বসবে না। বড় চাচা নিজে এসে বলে গেছেন, শুভ্র, তুমি আজ ঘর থেকে বের হবে না, সন্ধ্যার পর তোমার সঙ্গে কথা আছে। টগরের ছোট মামা বলল, কি কথা, এখন বলুন। কথা সবার সামনে হবে, সবাইকে সন্ধ্যার পরে থাকতে বলেছি। আমি কি কোনো অন্যায় করেছি? ন্যায় করেছো নাকি অন্যায় করেছো সেই বিবেচনাও তখন হবে। ন্যায় অন্যায় একটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যা ন্যায় অন্যের কাছেও হয়তো তা অন্যায়। ঠিক আছে, সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি যেখানে বসে আছি সেখানে বসে থাকবো, নড়াচড়া করব না। সন্ধ্যা হবার পর আমাকে ডেকে নেবেন। তোমাকে এখানে বসে থাকতে হবে না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, শুধু সন্ধ্যাবেলা আমার ঘরে চলে আসবে। তোমার যা বলার তখন শুনবো। শুভ্র বসে আছে তার ঘরের বেতের চেয়ারে। তার বসার ভঙ্গির মধ্যে মূর্তি মূর্তি ভাব। টগর জানে তার ছোট মামা এই যে বসে আছে, সন্ধ্যা পর্যন্ত বসেই থাকবে। হিমুরা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার কাজ খুব ভালো পারে, এটা তাদের পারতে হয়। শুভ্রের ঘর আগে অনেক সাজানো গোছানো ছিল। খাটে ফোমের বিছানা ছিল, বিছানায় যশোরের সূচের কাজ করা নীল চাদর ছিল, টিভি ছিল, ভিসিডি প্লেয়ার ছিল, গান শোনার জন্য মিউজিক সিস্টেম ছিল। এখন কিছুই নেই। খাটের ওপর মাদুর বিছানো, মাদুরের নিচে তোষক পর্যন্ত নেই, বালিশও নেই। কারণ হিমুরা আয়েশ করে ফোমের বিছানায় ঘুমাবে না, নিয়ম নেই। তারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়বে। মাথার নিচে বালিশ থাকবে না, প্রয়োজনে তারা থান ইটের ওপরে মাথা দিয়ে ঘুমাবে। শুভ্র অবশ্য মাথার নিচে থান ইট দেয় না, বড় একটা ডিকশনারি দেয়। ডিকশনারির নাম বঙ্গীয় শব্দকোষ। টগর তার মামার খুবই ভক্ত। অনেক কিছু সে তার মামার কাছে শিখেছে। কিছুদিন আগে শিখল 5 নম্বরই ফুটবলের সাইজ বুদবুদ বানানো। জায়ান্ট সাইজ বাবল বানানোর নিয়ম হলো আধ বালতি পানিতে 3 কাপ ডিশ ওয়াশিং লিকুইড সাবান মেশাতে হবে, তরকারির চামচে 1 চামচ গ্লিসারিন মেশাতে হবে, তারপর 4-5 টুকরা বরফ মিশিয়ে পানিটা ঠান্ডা করতে হবে। এখন কাগজের নল বানিয়ে সেই নল পানিতে চুবিয়ে ফু দিলেই বিশাল বড় বড় বুদবুদ হবে।
এই বুদবুদ ফট করে মরে যাবে না, অনেকক্ষণ ঘরের বাতাসে ঘুরঘুর করবে। শুভ্র বুদবুদ বানানো ছাড়াও এখন টগরকে শেখাচ্ছে কি করে ছবি তোলার সময় ট্যারা হওয়া যায়। জিনিসটা বেশ কঠিন। কপালের শিরায় হ্যাচকা টানের মতো দিতে হয়, তারপর তাকিয়ে থাকতে হয় নাকের ডগার দিকে। টগর এখনও শিখে উঠতে পারেনি, তার সময় লাগছে। টগর ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো। মামাকে সে অত্যন্ত পছন্দ করে বলেই তার খুব খারাপ লাগছে। কেউ হিমু হলেই তার জন্য বিচার সভা বসাতে হবে। হিমু হওয়া কি খারাপ? হিমুরা তো কিছু করে না, শুধু হলুদ পাঞ্জাবি পরে ঘোরে। শুভ্র বলল, কিছু বলবি? চা খাবে মামা? বুয়াকে বলে তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি, কড়া করে চিনি বেশি দিয়ে। চা ফা লাগবে না, হিমুদেরও তো আয়েশ করে চা খাওয়ার নিয়ম নেই। হিমুরা চা খায় না? খায়, রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালাদের সঙ্গে খায়, অ্যারেস্ট হলে থানার ওসি বা কনস্টেবলের সঙ্গে খায়। হিমুরা অ্যারেস্ট হয়? বলিস কি, অ্যারেস্ট হবে না? হিমুদের জীবনের একটা অংশ কাটে জেলে হাজতে। পুলিশের গুতা, বুটজুতার লাথি তাদের নিত্যসঙ্গী, কোনো অপমানই তাদের গায়ে লাগে না। এখন কি তোমার ভয় লাগছে মামা? ভয় লাগবে কেন? এই যে আজ সন্ধ্যায় তোমার বিচার হবে, এই জন্য তোমাকে হয়তো এই বাড়ি থেকে বের করে দেবে। দিক বের করে, সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। হিমুরা পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। হিমুদের প্রথম যে জিনিসটা জয় করতে হয় তার নাম হলো ভয়। তুমি ভয় জয় করেছ? সব ভয় এখনও জয় করতে পারিনি। যেমন ধরা উড়ন্ত তেলাপোক এখনও ভয় পাই, অন্ধকার ঘরে ঘুমাতে পারি না, বাতি জ্বালিয়ে রাখতে হয়। এই দুটা ছাড়া বাকি ভয় মোটামুটি জয় করে ফেলেছি। তুই এখন আমার সামনে থেকে যা তো। যাবো কেন? তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অকারণে কথা বলাও হিমুদের জন্য নিষিদ্ধ। সামনে থেকে যা, তবে এক কাপ চা এনে দিতে পারিস। তোর কাছ থেকে চায়ের কথা শোনার পর থেকে চা খেতে ইচ্ছা করছে। হিমুদের উচিত খাদ্য বিষয়ক সমস্ত লোভ জয় করা, এখনও পারছি না। তুমি যে এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগার ব্যাপারটাই হিমুদের মধ্যে নেই, কোনো কিছুতেই তাদের খারাপ লাগবে না। প্রচণ্ড শীতে তারা খালি গায়ে বরফের চাঙ্গের ওপর শুয়ে থাকতে পারে, আবার কম্বল গায়ে দিয়ে চৈত্র মাসে রোদে হাঁটাহাঁটিও করতে পারে। ঠান্ডা গরম হিমুদের কাছে কোনো ব্যাপার না। হিমুরা শারীরিক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। মামা, আমাকে কবে হিমু বানাবে? তোর এখন অনেক সময় লাগবে। সামান্য ট্যারা হওয়া শিখতে পারলি না, হিমু হবি কিভাবে? যা, চা নিয়ে আয়। টগর রান্নাঘরের দিকে গেল। টগরের মা সুলতানা মুরগির মাংস নিয়ে কি যেন করছেন। দুজন কাজের বুয়া তাকে সাহায্য করছে। সুলতানাকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। নিশ্চয়ই নতুন ধরনের কিছু রান্না করছেন। নতুন ধরনের রান্নাবান্না করার সময় তাকে খুবই হাসি খুশি দেখায়। তার জীবনের শখ তিনি একটা রেস্টুরেন্ট দেবেন। রেস্টুরেন্টের নাম উনুন। সেই রেস্টুরেন্টে স্পেশাল আইটেম ছাড়া অন্য কোনো আইটেম থাকবে না। সুলতানা স্পেশাল আইটেম রান্না খুব পছন্দ করেন। প্রায়ই তিনি স্পেশাল কিছু না কিছু বানাচ্ছেন। বেশিরভাগ সময় জিনিসটা হয় অদ্ভুত এবং খেতে বিস্বাদ। টগরের বাবা চৌধুরী আলতাফ হোসেন এমনিতে খুব হাসি খুশি মানুষ, একেবারেই রাগেন না। শুধু সুলতানা নতুন কিছু রান্না করেছেন শুনলে চট করে রেগে যান। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যা হয় নতুন রান্না নিয়েই হয়। যেমন টগরের বাবা কোনো একটা খাবার মুখে দিয়ে গম্ভীর গলায় বললেন, এটা কি? এই বস্তুটার নাম কি? ডেজার্ট, আপেল দিয়ে কানানো ডেজার্ট। আমেরিকানরা বলে অ্যাপেল টার্ট। ডেজার্ট তাহলে ঝাল কেন? সামান্য গোলমরিচ দিয়েছি, এই জন্য বোধহয় ঝাল হয়েছে। এরকম রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছ কেন? খেতে ইচ্ছা না হলে খেও না। মিষ্টি জাতীয় একটা খাবার রান্না করছো, এর মধ্যে ঝাল কেন হবে? ঝাল দিয়ে কেউ মিষ্টি রান্না করে? চিৎকার করছো কেন? বললাম তো খেতে ইচ্ছা না হলে খাবে না। তোমাকে তো আমি সাদাসাদি করছি না। ঝাল, রসগোল্লা, মিষ্টি, গরুর মাংসের কালিয়া এইসব বন্ধ করে নর্মাল কোনো রান্না রাখতে পারো না? সাধারণ ভাত, মাছ, আলু ভর্তা, ডাল। সাধারণ খাবার তো রোজই হচ্ছে, দু একটি স্পেশাল রান্না হবে না? না, হবে না। আবার যদি স্পেশাল কিছু রান্না করো আমি অবশ্যই বাড়িঘর ছেড়ে চলে যাব। একেবারে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, চলে যেতে হবে। বনে জঙ্গলে থাকবো, ঘাস লতা পাতা খাবো, তোমার টাট ফাট খেতে পারবো না। রান্না নিয়ে বাবা মায়ের ঝগড়া দেখে টগর অভ্যস্ত। এই ঝগড়া দেখতে তার ভালো লাগে। ঝগড়ার এক পর্যায়ে সে সবসময় বাবার পক্ষ নেয়। যদিও ছোট ছেলেদের উচিত মায়ের পক্ষ নেয়া। ছেলেরা নেবে মায়ের পক্ষ, মেয়েরা নেবে বাবার পক্ষ, এটাই নিয়ম। টগরের নিয়ম মানতে ভালো লাগে না। আশেপাশে যত বেশি অনিয়ম হয় টগরের ততই ভালো লাগে। রান্নাঘরে মায়ের আনন্দিত মুখ দেখে টগরের মনটাই খারাপ হয়ে গেল। বাড়িতে এত বড় বিচার সভা বসবে, অথচ কারোর কোনো মাথা ব্যথা নেই। মা কেমন হাসাহাসি করতে করতে মুরগির মাংস ছানাছানি করছেন, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছুই বানাচ্ছেন। সুলতানা টগরের দিকে তাকিয়ে বললেন,
রান্নাঘরে ঘুরঘুর করিস না তো, ছেলেপুলেকে রান্নাঘরে ঘুরঘুর করতে দেখলে আমার খুব বিরক্ত লাগে। ঘন্টাখানেক পরে আয়, মুরগির মাংসের মিষ্টি কাবাব খাইয়ে দেবো, নতুন রেসিপি। কাশ্মীরে এইভাবে মুরগির মাংস রান্না হয়। আমি মিষ্টি কাবাব খাবো না। খাবি না কেন? অবশ্যই খাবি। রসমালাই দেখলে হামলে পড়িস, মুরগির মিষ্টি কাবাব খেতে পারবি না? বাবার স্বভাব দেখে পুরাটাই পেয়েছিস। সামনে থেকে যা, ঘুরঘুর করিস না। আমি ঘুরঘুর করছি না, কাজে এসেছি। কি কাজ? ছোট মামা চা খাবে, চা দাও। ফাজিলটার নাম মুখে আনবি না। ওকে চা খাওয়াতে হবে না, ওর হিমুগিরি আগে বের হোক, তারপর চা। গা থেকে হলুদ পাঞ্জাবি খুলে কান ধরে 10 বার উঠবোস করবে, তারপর ফরমাস দিবে। হিমু হওয়া তো দোষের কিছু না মা। দোষের না গুণের তা নিয়ে তোর সঙ্গে তর্ক করতে পারবো না। 2 আঙুল ছেলে আমার সঙ্গে তর্ক করতে এসেছে, যা সামনে থেকে। টগর অনুনয়ের ভঙ্গিতে বলল, এমন করছো কেন মা? দাও না 1 কাপ চা বানিয়ে, চিনি দুধ বেশি। সামনে থেকে যাবি নাকি মুরগি মাখা হাতে একটা থাপ্পড় খাবি? টগর রান্নাঘরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ছোট মামা বেচারা চায়ের জন্য অপেক্ষা করছে, অথচ তাকে সে চা দিতে পারছে না। খুবই খারাপ ব্যাপার। টগর দ্রুত চিন্তা করছে কোনো একটা বুদ্ধি বের করা যায় কিনা। তার মাথায় কোনো বুদ্ধিই আসছে না। যখন কোনো বুদ্ধির দরকার হয় না তখন মাথায় নানা রকম বুদ্ধি আসে, আর যখন প্রয়োজন হয় তখন কোনো বুদ্ধিই আসে না। টগর ছোট মামার ঘরে চলে এলো। মামা ঠিক আগের ভঙ্গিতেই বসে আছে, তবে চোখ বন্ধ। সে চোখ না খুলেই বলল, আমার চা কই? টগর এই প্রশ্নের জবাব না দিয়ে আবারও ঘর থেকে বের হয়ে গেল। তার কাছে মনে হলো সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে এই কাজই করবে। একবার নিজের ঘরে ঢুকবে, ছোট মামা বলবেন চা কই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে। আবার ঢুকবে, আবার বের হবে। ছোট মামার ঘর থেকে বের হয়ে একসময় কি মনে করে যেন টগর দাদিয়ার ঘরের দরজার সামনে দাঁড়ালো। টগরের দাদিয়া তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, এ চাই কি? এই ছাগলায় চাই কি? আমার ঘরে ঢুকছে কি জন্য? সোনার খনি আছে নাকি ঘরে? দাদিয়া, আমি টগর। আমি তোমার ঘরে ঢুকিনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তুই আমার দরজার সামনে দিয়ে একবার যাস, একবার আসোস, তুই তাতে মাকু পাইছস? তোর ঘটনা কি? কোনো ঘটনা নাই। কেউ তোরে বকা দিছে? তুই কি আমারে নালিশ করতে চাস? না। বকা দিলে আমারে তার নাম কি, আমি ব্যবস্থা নিব। আমি যতদিন বাচ্চা আছি ছোট পোলাপানের ওপর বকা চালাবো না। কে তোরে বকছে? তোর মা? ডাক দেখি তোর মা রে। মা বকে নাই। তাইলে বকছে কে? তোর বড় চাচা? হে মাথা ছিল বান্দার হইয়া বকা মাস্টার সাচ্ছে, যারে তারে হুমকি ধামকি ডাক্তারে। দাদিয়া, আমাকে কেউই বকেনি। না বকলে সামনে থেকে যা, ত্যাক্ত করিস না। টগর দাদিয়ার ঘরের সামনে থেকে চলে এলো, আর তখনই তার ভেতর থেকে দুঃখ দুঃখ ভাবটা পুরোপুরি চলে গেল। কারণ তার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিভাবে ছোট মামার জন্য 1 কাপ চা জোগাড় করা যায় সেই বুদ্ধি। দাদিয়ার সঙ্গে কথা না বললে মাথায় এই বুদ্ধিটা আসতো না। টগর রান্নাঘরের মায়ের সামনে এসে দাঁড়ালো। মা, চুলা কি বন্ধ? চুলা বন্ধ না খোলা এটা দিয়ে তোর কি দরকার? শুধু শুধু বিরক্ত করা। শুধু শুধু বিরক্ত করছি না, দাদিয়া চা খেতে চাচ্ছেন। বলিস কি? ওনার কি শরীর ঠিক হয়েছে নাকি? শরীর ঠিক হয়েছে কি হয়নি আমি জানি না। দাদিয়ার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দাদিয়া বলল, টগর এক্ষুনি তোর মাকে গিয়ে বল আমাকে কড়া করে 1 কাপ চা দিতে, চিনি বেশি। চিনি বেশি কি জন্য? ওনার ডায়াবেটিস। উনি তো চায়ে চিনিই খান না। আমাকে যেটা বললেন আমি সেটা তোমাকে বললাম। হয়তো অসুখ থেকে সেরে ওঠার পর দাদিয়ার চিনি খেতে ইচ্ছা করছে। তুমি এক্ষুনি চা বানিয়ে আমার হাতে দাও। দাদিয়া আমাকে চা নিয়ে যেতে বলেছেন। অন্য কেউ নিয়ে গেলে চলবে না, উনি রাগ করবেন। রাগ করবেন কেন? রাগ করবেন কারণ অসুখ থেকে ওঠার পর থেকে বড়দের কারোর মুখ দেখতে দাদিয়ার ইচ্ছা করছে না। শুধু ছোটদের মুখই দেখতে ইচ্ছা করছে। বড়দের মুখ দেখলেই রাগ লাগছে। তারা চা নিয়ে যা। টগর জানে তার নামে 2টা পাপ লেখা হয়ে গেছে। মিথ্যা কথা বললে এমনিতেই পাপ হয়, সে মিথ্যা মায়ের সঙ্গে বললে পাপ ডাবল হয়ে যায়। তবে এই পাপ কাটানোর বুদ্ধি টগরের আছে। এখন কোন একটা ভালো কাজ করতে হবে, পাপ এবং পুণ্যতে যেন কাটাকাটি হয়ে যায়। ভালো কাজ কি করবে তা সে ঠিক করে ফেলেছে। তার বড় বোন নীলুর টেবিল থেকে তার অঙ্ক বইটা চুরি করে কোথাও লুকিয়ে রাখবে। আগামীকাল নীলুর অঙ্ক পরীক্ষা। বই খুঁজে না পেয়ে সে অস্থির হয়ে পড়বে। একসময় কান্নাকাটি শুরু করবে, তখন সে বইটা বের করে নীলুকে দেবে। এটা একটা ভালো কাজ। এই ভালো কাজে আর আগের মন্দ কাজে কাটাকাটি হয়ে যাবে। -1 + 1 = 0। শুভ্র চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, টগর চাটা ভালো হয়েছে। বাসার চা কখনো ভালো হয় না, আশ্চর্যজনকভাবে এটা হয়েছে। থ্যাঙ্কস। ছোট মামা তোমাকে আজ কি শাস্তি দেবে তুমি জানো? না। আমার মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তা দেবে না, তবে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব।
কেন? হিমুরা এক বাড়িতে বেশি দিন থাকতে পারে না, তাদের পথে পথে বেশি ঘুরতে হয়। জোছনা হলে বনে জঙ্গলে গিয়ে জোছনা দেখতে হয়, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে হয়। তাতে কি লাভ? গাধার মতো কথা বলিস না তো টগর, মানুষ হয়ে জন্মেছিস, মানুষের কথা বলবি। হিমুরা কি লাভ লোকসান হিসাব করে চলে? তার কি বিজনেসম্যান? ব্রিফকেস হাতে নিয়ে ঘুরবে? কারোর সঙ্গে দেখা হলেই হাতে একটা কার্ড ধরে দিয়ে তেল তেলে মুখে হাসবে। যা আর এক কাপ চা নিয়ে, এবারেরটাও যেন আগের মতো হয়। আর চা না খেলে হয় না, বেশি চা খাওয়া তো ভালো না। তোকে জ্ঞানের মতো কথা বলতে হবে না, তোকে চা নিয়ে আসতে বলেছি, নিয়ে আয়। চা খেতে খেতে একটা রহস্য উদ্ধারের চেষ্টা করব। কি রহস্য? আমি যে হিমু হয়ে গেছি এটা তোর বড় চাচা কিভাবে জানলো? এই বাড়িতে ওনারা অনেক স্পাই আছে, বাড়ি গিজগিজ করছে স্পাইয়ে। তাই তো দেখছি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা চা নিয়ে আয়। টগর অনাগ্রহের সঙ্গে রান্নাঘরের দিকে রওনা হলো। তার কেন জানি মনে হচ্ছে দ্বিতীয়বার চা চাইতে গেলেই সব ধরা পড়ে যাবে। টগরের বুক টিপ টিপ করছে। এর মধ্যে নীলু আবার অতিরিক্ত রকমের হইচইও শুরু করেছে যে তার অঙ্ক বই পাওয়া যাচ্ছে না। টগরের খুব বিরক্তি লাগছে। গলা ফাটিয়ে চিৎকার করলেই কি বই পাওয়া যাবে? যখন সময় হবে বই আপনা আপনি চলে আসবে। নীলুর চিৎকার শুনে বড় চাচা বের হয়ে এসেছেন। তিনি নীলুকে তার ঘরে ডেকে পাঠিয়েছেন। লক্ষণ ভালো মনে হচ্ছে না। বড় চাচার যে বুদ্ধি, তিনি নীলুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললে বুঝে ফেলতে পারেন অঙ্ক বই পাওয়া যাচ্ছে না। কাজেই এখন যেটা করতে হবে তা হলো অঙ্ক বইটা এনে আগের জায়গায় রেখে দিতে হবে। বেশি দেরি করা যাবে না। টগর তাই করল, যেখানকার বই সেখানে। টগর অঙ্ক বই নীলুর পড়ার টেবিলে রেখে বড় চাচার ঘরের দিকে রওনা হলো। তার উদ্দেশ্য বড় চাচার সঙ্গে নীলুর কথাবার্তা যদি কিছু শোনা যায়। আড়াল থেকে অন্যের কথা শোনা খুবই অন্যায়, বিরাট পাপ হয়। এই কাজটা টগরের করতে হচ্ছে বাধ্য হয়ে। আড়াল থেকে কথা শোনার পাপ কাটান দেওয়ার জন্য ছোটোখাটো কোনো পুণ্য করতে হবে। পাপ করলেই পুণ্য করে সব সমান সমান রাখা। সে বড় চাচার ঘরের দরজার ওপাশে দাঁড়ালো। নীলু ফোপাচ্ছে। বড় চাচা বললেন, ফোপানি বন্ধ করো নীলু। বই পাওয়া যাচ্ছে না এটা এমন কোনো বড় ব্যাপার না যে তার জন্য ফুপিয়ে কাঁদতে হবে। রাজ্য ছেড়ে রাজা বনবাসী হলেও কোন রানী এভাবে কাঁদে না। কি বই পাওয়া যাচ্ছে না? অঙ্ক বই। আমি অঙ্ক করছিলাম, মাঝখানে 10 মিনিটের জন্য বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছি, ফিরে এসে দেখি বই নেই। বই হাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তোমার কি কাউকে সন্দেহ হয়? না। বই খুঁজে না পাওয়ার ঘটনা তো তোমার ক্ষেত্রে আগেও ঘটেছে। কিছুদিন পরপরই তো শুনি তোমার এই বই পাওয়া যাচ্ছে না, ওই বই পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ খুঁজাখুঁজির পর যখন সবাই হাল ছেড়ে দেয় তখন আবার বই খুঁজে পাওয়া যায়। জি। রহস্যটা কি? জানি না। তোমার পড়ার ঘরে যাও, দেখো বই আবার ফিরে এসেছে কিনা। আচ্ছা। যদি বই ফিরে না আসে তাহলে ড্রাইভারকে নিউ মার্কেটে পাঠাও, সে বই কিনে আনবে। বইয়ের শোকে মরা কান্না কাঁদতে হবে না। বই মারা যায়নি, বই জীবিতই আছে। আচ্ছা। আমার ধারণা বই নিয়ে এই রসিকতা কে করছে তা আমি বুঝতে পারছি। তুমি টগরকে একটু আমার কাছে পাঠাও। বড় চাচার কথা শুনে টগরের বুক ধক করে উঠল। কি সর্বনাশ! কাজটা যে সে করেছে এটা কি বড় চাচা ধরে ফেলেছেন? টগর অতি দ্রুত তার গোপন জায়গায় চলে গেল। এই মুহূর্তে বড় চাচার সামনে পড়ার কোনো মানে হয় না। এই বাড়িতে টগরের একটা গোপন জায়গা আছে। গোপন জায়গার খবর এ বাড়ির কেউই জানে না। টগরের ধারণা কেউ কোনোদিন জানতেও পারবে না। গোপন জায়গাটায় ছাদের সিঁড়িঘর দিয়ে যেতে হয়। সিঁড়িঘরের সঙ্গে যে বাথরুম, সেই বাথরুমের ফলস সিলিং হলো টগরের গোপন জায়গা। ফলস সিলিং বানানো হয়েছিল টুকিটাকি জিনিস রাখার জন্য। টগর সব পরিষ্কার করেছে। কাউকে কিছু না জানিয়ে সে জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। ছাদের মতো জায়গাটায় চাদর বিছানো আছে, বালিশ আছে, পানির বোতল, চিপস সবই আছে। অনেক গল্পের বই আছে। গুজবামের 10টা বই, হ্যারি পটারের 2টো, অনেকগুলো লেগোর সেট আছে। একটা আছে মেকানো সেট, ছবি আঁকার জন্য খাতা, পেন্সিল সব। এসব ছাড়াও কার্ডবোর্ডের একটা বাক্স আছে। বাক্সটার উপরে লাল মার্কার দিয়ে লেখা থিফ বক্স, চোর বাক্স। এই বক্সে টগর কিছু চুরি করা জিনিস অল্প কিছুদিনের জন্য লুকিয়ে রাখে। যেমন তার বাবাকে কে যেন একটা লাইটার দিয়েছিল, বোতাম টিপলেই আগুন বের হয় এবং বাজনা বাজে। এই লাইটারটা টগর চুরি করে এনে তার থিফ বক্সে রেখে দিল। কিছুদিন লাইটার নিয়ে খেলে আবার একসময় বাবার কোটের পকেটে রেখে দিল। টগরের বাবা খুবই অবাক হয়ে বলল, আশ্চর্য কাণ্ড, লাইটারটা পাওয়া গেছে। কাজের বুয়া দুজনকে খামাখা সন্দেহ করেছি, ছি ছি ছি, আমার পকেটেই তো ছিল। চোর বাক্সে কোনো জিনিসই টগর বেশি দিন রাখে না। শুধু দাদিয়ার দাঁতের পাটি 1 সপ্তাহ রেখে দিয়েছিল। চারদিকে এমন হইচই শুরু হলো, সবার এক কথা, দাঁত কে নেবে? দাঁত কি চুরি করার জিনিস? দাঁত কে নিল? এই বিষয়ে অনেক থিওরিও বের হলো।
টগরের বাবা বললেন, ইঁদুরের কাণ্ড, ইঁদুর নিয়েছে। এই শুনে সুলতানা বললেন, এত বড় দাঁত ইঁদুরের মুখে লাগবে, ইঁদুর কেন নিবে? টগরের বাবা সুলতানার কথা শুনে রেগে গেলেন। সেই দাঁত 1 সপ্তাহ পর টগর রেখে দিল বড় চাচার টেবিলের ড্রয়ারে। এই নিয়েও কম হইচই হলো না। ড্রয়ারে দাঁত এলো কোত্থেকে? নানা গবেষণা, নানা আলোচনা, গুজগুজ ফিস মিটিং। বাড়িতে হইচই হলে টগরের ভালো লাগে, তবে সে খুব ভালো করে জানে তার পাপ হচ্ছে। এই পাপ কাটান দেওয়ার জন্য তাকে পুণ্যও করতে হবে। সে তখন পুণ্য করে। পাপ পুণ্যের হিসাব রাখার জন্য তার একটা খাতা আছে। খাতার নাম পাপ পুণ্য খাতা। খাতায় পাপগুলো লেখা থাকে লাল মার্কারে, পুণ্যগুলো সবুজ মার্কারে। টগর জানলা শিখে পা রেখে তার গোপন জায়গায় ওঠে। সিলিংয়ের দরজা লাগিয়ে দেয়। একবার ভেতর থেকে দরজা লাগিয়ে দিলে কারোর বোঝার সাধ্যও থাকে না যে এখানে কেউ আছে। জায়গাটা একটু অন্ধকার, তবে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার চোখে সয়ে যায়। টগর তার গোপন জায়গায় বসে আছে। তার হাতে বড় একটা খাতা। এটা পাপ পুণ্য খাতা না, অন্য খাতা। এই খাতায় তাদের বাড়ির প্রতিটি সদস্য সম্পর্কে কিছু লেখা আছে। লেখাগুলো টগরই লিখেছে। সব পরীক্ষায় এ পায়। বড় হয়ে সে ম্যাড সায়েন্টিস্ট হবে। টগর, ইটস মি, স্ট্যান্ডার্ড 6 স্টুডেন্ট। খুব বুদ্ধিমান ছেলে, অতি ভালো, মিষ্টি স্বভাব। সে সবাইকে ভালোবাসে। তার কোনো খারাপ গুণ নেই। সপ্তাহে একদিন সে করে সবাইকে বিরক্ত করে, কারণ ওই দিন তার গানের টিচার আসেন, হারমোনিয়াম বাজিয়ে তাকে গান শেখান। নীলু, মাই সিস্টার, স্ট্যান্ডার্ড 7 স্টুডেন্ট। বুদ্ধি নেই, মন্দ, ঝগড়াটা স্বভাব, তার কোনো ভালো গুণ নেই। দাদিয়া, মাই গ্র্যান্ডমা, এজ 75, নেম ফাতিমা বেগম, ভেরি গুড লেডি। দাদিয়া খুব ভালো, শি ইজ A+। দাদিয়া ছোটদের কখনো বকা দেন না। খুবই খারাপ। সবার ধারণা উনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু আমি জানি দাদিয়া অনেক দিন বাঁচবেন। তবে দাদিয়া যেদিন মারা যাবেন সেদিন এই বাড়িতে মজার একটা ঘটনা ঘটবে। দাদিয়া যে লেপ গায়ে দিয়ে ঘুমান, সেই লেপ টুকরো টুকরো করে কেটে সবাইকে 1 টুকরো করে উপহার দেওয়া হবে। কারণ দাদিয়ার লেপে আছে টাকা। তিনি যখনই টাকা পেয়েছেন লেপের ভেতর সেলাই করে রেখে দিয়েছেন। সবাই মনে করে এই লেপে কম করে হলো 1 থেকে 1.5 লক্ষ টাকা আছে। কাজেই লেপের একটা টুকরা পাওয়ার মানে অনেকগুলো টাকা পাওয়া। আমি যে টুকরা পাবো সেখান থেকে টাকা বের করে লেগো কিনব। বড় চাচা, মাই আঙ্কেল, নেম চৌধুরী আজমল হোসেন, ভেরি অ্যাংরি পারসন। আমার বড় চাচা খুবই রাগী। রাগের জন্য নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা থাকলে তিনি অবশ্যই নোবেল প্রাইজ পেতেন। হি ইজ A+ ইন হট টেম্পার। তবে তিনি যে রাগী তা তাকে দেখে বোঝা যায় না, কারণ সবসময় মুখ হাসি হাসি করে রাখে। বড় চাচা বাসায় যতক্ষণ থাকেন ততক্ষণ বই পড়েন। তিনি থাকেন এই বাড়ির দোতলায়, এজন্য ছোটরা কেউ দোতলায় যায় না। তিনি বিয়ে করেননি, ভাগ্যিস বিয়ে করেননি। বিয়ে করলে তার ছেলেমেয়ে হতো, এই ছেলেমেয়েরা তাকে প্রচণ্ড ভয় করত। টগর এই পর্যন্ত পড়ে খাতা নামিয়ে পাপ পুণ্য খাতাটা নিল। আড়াল থেকে বড় চাচার কথা শুনে যে পাপ করা হয়েছে সেটা লিখে ফেলা দরকার। পাপ নং 213। আড়াল থেকে বড় চাচার কথা শুনেছি। এর পাশেই সে লিখল পুণ্য নং 213। আড়াল থেকে বড় চাচার কথা শোনার পর পাপ কাটান দেওয়ার জন্য এই পুণ্যটা করা হবে। এখনও করা হয়নি, তবে আজই করা হবে। বড় চাচার ঘর থেকে যে ম্যাগনিফাইং গ্লাসটা নেওয়া হয়েছে সেটার কোনো এক ফাঁকে বড় চাচার ড্রয়ারে রেখে দেওয়া হবে। তিনি হারানো ম্যাগনিফাইং গ্লাস পেয়ে আনন্দ পাবেন। এতে পুণ্য হবে। মানুষকে আনন্দ দেয়াই তো পুণ্য। টগর পাপ পুণ্যের খাতা থেকে থিফ বক্সে রেখে সাবধানে তার গোপন জায়গা থেকে বের হয়ে এলো। সে নীলুর ঘরে গেল। নীলু আনন্দিত গলায় বলল, এই টগর, আমি অঙ্ক বইটা পেয়েছি। কোথায় পেয়েছিস? যেখানে হারিয়েছিলাম সেখানেই। আমার কি ধারণা জানিস? আমার ধারণা কোনো ভূতের কাণ্ড। এই বাড়িতে ভূত আছে। আমি ঠিক করেছি একদিন প্ল্যানচেট করে ভূত আনবো। কবে? আমার পরীক্ষার পরে। ক্লাসের বন্ধুদের বলবো রাতে সবাই আমার সঙ্গে থাকবে। রাত 12টার পর ভূত নামানো হবে। তুই থাকবি? আমি ভূত টুত বিশ্বাস করি না। ভূত যখন তোর কান মলে দেবে তখন বিশ্বাস করবি। আজ যে ছোট মামার বিচার হবে তুই জানিস? জানি। বিচার দেখবি না? আমার বিচার দেখার শখ নেই। তাছাড়া ছোটরা বিচারে থাকতেও পারবে না। বিচার ফিচার আমার ভালো লাগে না। আমি যে বইটা ফেরত পেয়েছি এতেই আমি খুশি। সন্ধ্যার পর বিচার সভা বসার কথা। বিচার সভা বসতে বসতে 8টা বেজে গেল। খুবই আশ্চর্যজনক ঘটনা, টগরকে ডাকা হয়েছে বিচার সভায়। তার মতো ছোট মানুষকে বিচার সভায় কেন ডাকা হয়েছে কে জানে। টগর বসেছে বড় চাচার খাটে। ছোট মামাও একই খাটে বসেছেন, তবে খানিকটা দূরে। তিনি এমনভাবে বসেছেন যে টগর তার মুখ দেখতে পাচ্ছে না। বড় চাচা আছোয়া হয়ে তার বড় ইজি চেয়ারে বসেছেন। তার মাথার নিচে বালিশ, পায়ের ওপর পাতলা চাদর, আরাম আরাম ভাব।
টগরের বাবা মা বসেছেন পাশাপাশি বেতের চেয়ারে। চেয়ার দুটো বড় চাচার ঘরে থাকে না, বিচার সভা যখন বসে তখন আনা হয়। টগরের বাবার মনে হয় কোনো কাজ আছে। তিনি কিছুক্ষণ পরপর হাতের ঘড়ি দেখছেন। টগরের মা সুলতানা হাই তুলছেন। সুলতানা শুধু রান্নাবান্নার সময় হাই তোলেন না, অন্য যে কোনো সময়ই হাই তোলেন। সুলতানার চিন্তাভাবনা বিচার সভাতে নেই। তার মন পড়ে আছে মুরগির মিষ্টি কাবাবে। মিষ্টি কাবাব বানানো হয়েছে। তিনি ঠিক করে রেখেছেন বিচার সভা শেষ হওয়ার পর সবাইকে সেই কাবাব খেতে দেওয়া হবে। বিচার সভা শেষে কাবাব খাওয়ার মতো পরিস্থিতি থাকবে কিনা এটা নিয়ে তিনি চিন্তিত। টগরের বাবা বললেন, ভাইজান, বড়দের মধ্যে টগর কেন? ওকে যেতে বলি। না, ওকে আমার প্রয়োজন। বাইরে কি উপস্থিত থাকলে মনে করত উনি ঘুমিয়ে পড়ছেন, কারণ উনি বর্তমানে চোখ বন্ধ করলেন। তাকে যারা ভালো মতো চেনে তারা জানে যে এটা তার একটা স্টাইল। জটিল কোনো কথা বলার আগে ঘুম ঘুম ভাব করবেন, হালকা নাক ডাকা টাইপ শব্দও করবেন, সবাইকে পুরোপুরি বিভ্রান্ত করে হঠাৎ ইজি চেয়ারে উঠে বসবেন। টগর সেই বিশেষ সময়টারই অপেক্ষা করছে। তার ইচ্ছা করছে ছোট মামার মুখের ভাবটা দেখতে। সেটা সম্ভব হচ্ছে না, কারণ তার মুখ দেখা যাচ্ছে না এবং তিনি একবারও টগরের দিকে তাকাচ্ছেন না। টগর যেটা করতে পারে তা হচ্ছে সে যেখানে বসে আছে সেখান থেকে উঠে এসে ছোট মামার পাশে বসতে পারে। কাজটা করা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। বড় চাচা তাতে বিরক্ত হতে পারেন এবং বিরক্ত হয়ে বলতে পারেন, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি যাও পড়াশোনা করো। ইজি চেয়ারে বড় চাচা হঠাৎ নড়ে উঠলেন, চোখ মেললেন, সবার দিকে একবার করে তাকিয়ে দৃষ্টি স্থির করলেন টগরের মুখের উপর। টগর, আছিস? তুই তোর ছোট মামা সম্পর্কে আমাকে গোপনে কি বলেছিস তা আবার বল, সবাই যেন শুনতে পায়। টগর হকচকিয়ে গেল। ছোট মামার হিমু হওয়ার সব খবর সে বড় চাচার কাছে সাপ্লাই করেছে। বড় চাচা যে এরকম মিটিং করে তার কথা ফাঁস করে দেবেন তা সে ভাবেনি। সবাই তাকালো তার দিকে, ছোট মামাও তাকালেন। তার চোখেও বিস্ময়। চুপ করে আছিস কেন, বল। ছোট মামা হিমু হয়ে গেছে। কি হয়ে গেছে? হিমু। হিমু হয়ে যাওয়ার ব্যাপারটা বলো শুনি। আমি বলবো? প্রথমে তুমি বলবে, তারপর হিমু সাহেবের মুখ থেকেই শুনব। ইংরেজিতে কে বলে লিসেনিং ফ্রম দি হর্সেস মাউথ। হিমুদের হলুদ পাঞ্জাবি পরতে হয় আর খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়। কেন? কেন সেটা হিমুরা জানে, আমি তো হিমু না, আমি জানি না। টগরের বাবা বললেন, ভাইজান বাদ দিত, হিমু হওয়া মনে হচ্ছে বাচ্চাদের একটা খেলা। বাচ্চাদের খেলা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তুমি বোধহয় জানো না, হিমু কর্মকাণ্ডের অংশ হিসেবে এই বাড়ির ছাদে কয়েক টন মাটি তোলা হয়েছে। কি বলছেন ভাইজান? শুভ্র, কি পরিমাণ মাটি তোলা হয়েছে তুমি একটা আন্দাজ দিতে পারবে? প্রতিদিন 200 টাকা করে আমি 2জন লেবার রেখেছি, এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে মাটি তুলছে। কতটুকু মাটি হয়েছে আমি জানি না। মাটি কেন তোলা হয়েছে? জোছনা দেখার জন্য। বুঝতে পারলাম না। হিমুদের জোছনা দেখতে হয়। সাধারণ মানুষের জোছনা দেখা আর হিমুদের জোছনা দেখা এক না। তারা বিশেষভাবে জোছনা দেখে, যেমন পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে শুধু মাথা বের করে জোছনা দেখে, কিংবা মাটিতে গর্ত করে সেই গর্তে মাথা পর্যন্ত ডুবিয়ে জোছনা দেখে। ছাদে মাটি নেওয়া হচ্ছে গর্ত বানিয়ে জোছনা দেখার জন্য। জি। হলুদ পাঞ্জাবির ব্যাপারটা কি? হলুদ হলো বৈরাগ্যের রং, আগুনের রং। আগুন যেমন খাদ পুড়িয়ে সোনাকে শুদ্ধ করে, এই পোশাকও তাই করে। তোমার যুক্তিতে ভুল আছে। আগুন শুধু খাদ পোড়ায় না, আগুন সব কিছুই পোড়ায়। আর তুমি বলছো হলুদ বৈরাগ্যের রং, আগুনের রং। আমি যদি বলি হলুদ বিষ্ঠার রং, তাতে কি ভুল হবে? বিষ্ঠা কি তা নিশ্চয়ই জানো। বিষ্ঠা হলো গু, প্লেন অ্যান্ড সিম্পল গু, যার ইংরেজি নাম শিট। শুভ্র, শোনো, তোমাকে আমি বুদ্ধিমান ছেলে হিসেবে জানতাম, স্মার্ট ছেলে হিসেবে জানতাম। তোমার বুদ্ধিশুদ্ধি যে বুড়িগঙ্গার পানিতে ধুয়ে মুছে চলে গেছে তা জানতাম না। তুমি নির্বোধের মতো আচরণ করছো। হলুদ পাঞ্জাবি পরছি এই জন্যই কি আমি নির্বোধ? খালি পায়ে হাঁটছো এই জন্য নির্বোধ। ময়লা আবর্জনা ভর্তি রাস্তাঘাটের মধ্যে খালি পায়ে হাঁটার অর্থ হলো ইচ্ছা করে শরীরে ময়লা মাখা। বুঝতে পারছো কি বলছি? হিমু, ঘটনাটা কি আমি তা কিছুই বুঝতে পারছি না। যাই হোক শুভ্র, তুমি যেটা করবে, হিমুর ঘটনাটা কি, তুমি কেন হিমু হতে চাচ্ছ তা সুন্দর করে লিখে ফেলবে। আমি লেখাটা পড়ব। পড়ার পর তোমার সঙ্গে আরেকটা মিটিং করব। টগরের বাবা বললেন, আচ্ছা, ছাদে যে মাটি তোলা হয়েছে সেই মাটির কি হবে? মাটি অবশ্যই নামিয়ে ফেলা হবে, তবে এই মুহূর্তে না। হিমু ব্যাপারটা আমি আগে জেনে নেই, তারপর। আমি কি এখন যেতে পারি?
হ্যাঁ শুভ্র, যেতে পারো। আমি মুরগির মিষ্টি কাবাব বানিয়েছিলাম, কাশ্মীরের রেসিপি। কাশ্মীরের হাউসবোটেই কাবাব আমি খেয়েছিলাম, এখনও তার স্বাদ মুখে লেগে আছে। ওদের কাছ থেকে রেসিপি নিয়ে এসেছি। কাবাব সার্ভ করে দেই? শুভ্র, কাবাব খেয়ে তারপর যেখানে ইচ্ছা যা। শুভ্র সুলতানার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপা, তোমাকে আমি খুবই পছন্দ করি। তুমি মনে কষ্ট পাও এমন কিছু করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু হিমুরা সত্যি কথা বলে, তাতে যদি কেউ মনে কষ্টও পায় তারপরও বলে। ব্যক্তিগত সম্পর্ক হিমুদের কাছে কোনো ব্যাপার না। আপা শোনো, তুমি যে পরীক্ষামূলক খাবারগুলো বানাও তার সবই অখাদ্য, কেউ খায় না। খাবারগুলো ফ্রিজে থাকে, তারপর ফেলে দেওয়া হয়। একটা দরিদ্র দেশের খাবার তুমি এইভাবে নষ্ট করতে পারো না। তোমার মান রক্ষার জন্য তোমার এই অখাদ্য মিষ্টি মুরগির কাবাব অনেকেই মুখে দেবে, আমারও এক টুকরো মুখে দেওয়া উচিত। কিন্তু হিমুরা কারো মন রক্ষার জন্য কিছু করে না, আমি একটা টুকরাও মুখে দেব না। টগর সঙ্গে সঙ্গে বলল, আমিও না, এবং বাবাও খাবে না। টগরের বাবা ছেলের কথায় সায় দিয়ে দ্রুত মাথা নাড়লেন। বড় চাচা ছোট্ট একটা পিস মুখে দিয়ে বললেন, খেতে খারাপ হয়নি তো, ভালোই হয়েছে, তবে মিষ্টি বেশি হয়েছে। আমার আবার ডায়াবেটিসের ভাব আছে, মিষ্টি খাওয়া ঠিক হবে না। এই বললে যে ছোট্ট পিসটা মুখে নিয়েছিলেন সেটা সিঙ্কে ফেলে দুবার কুলি করে ফেললেন। টগরের বাবার সামনে যখন কাবাবের প্লেট ধরা হলো তখন তিনি সুলতানার দিকে তাকিয়ে বললেন, এই বস্তু তুমি নিজে খেয়েছো? না। তুমি খাওনি কেন? যে রান্না করে সে খেতে পারে না। এরপর থেকে যে বস্তু তুমি রান্না করবে তা আগে নিজে আধা প্লেট খাবে, তারপর সার্ভ করবে। ছোট মামা ঠিক আগের জায়গায় ফিরে গেছেন, ঝিম ধরে বসে আছেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি রেগে আছেন। টগর খুব ভালো করে জানে রেগে যাওয়া মানুষের আশেপাশে থাকা ঠিক না। তারপরও সে ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো, গলার স্বর যথাসম্ভব করুণ করে বলল, ছোট মামা, তুমি কি রাগ করেছ? না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। তুই ঠিক ধরেছিস, মনের ভেতর থেকে রাগটা সরিয়ে দিয়েছি, শরীর থেকে সরাতে পারিনি। পুরোপুরি হিমু এখনো হতে পারিনি। পুরোপুরি যারা হিমু হয় তারা কোনো কিছুতেই রাগ করে না। কেউ যদি কোনো কারণ ছাড়া গালে ঠাস করে চর মারে তাহলেও হিমুরা রাগ করে না। আসল হিমুদের রাগ করা উচিত না। তাদের কি করা উচিত? যে চর দিয়েছে তার দিকে তাকিয়ে হেসে ফেলে এমন কিছু বলা উচিত যা শুনলে পিলে চমকে যায়। সেটা কীরকম এখনও বলতে পারছি না, এখন মাথায় আসছে না। যাই হোক, তুই এখন আমার সামনে থেকে যা। আমাকে হিমুর ওপর একটা রচনা লিখতে হবে, পয়েন্টগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তুই বাতি নিভিয়ে হাওয়া হয়ে যা। মশার ওষুধ দেবো ছোটো মামা? তোমাকে মশা কামড়াচ্ছে। কামড়াক, মশা মাছি প্রকৃতির অংশ, বেঁচে থাকার অধিকার তাদেরও আছে। আমরা যদি হাঁস মুরগি মেরে রোজ খেতে পারি, ওরা কেন আমাদের সামান্য রক্ত খেতে পারে না? মশার কামড়ে হিমুরা বিচলিত হয় না। বাঘের কামড়ে কি হিমুরা বিচলিত হয়? শুভ্র জবাব দিল না। শুভ্র ভেবেছিল 20 থেকে 25 পৃষ্ঠার বিরাট এক রচনা লিখবে। রচনার নাম হিমু। রচনায় অনেক পয়েন্ট থাকবে, কবিতার উদ্ধৃতি থাকবে, উপসংহার থাকবে। লিখতে গিয়ে দেখলো সব এক পৃষ্ঠায় হয়ে গেছে। অনেক চিন্তা করেও এর বেশি সে কিছু লিখতে পারছে না। চৌধুরী আজমল হোসেন শুভ্রের হাত থেকে লেখাটা নিলেন, পরপর দুবার পড়লেন। কিছুক্ষণ শুভ্রের দিকে তাকিয়ে থেকে আবার পড়লেন। হিমু, কে, কি ও কেন? হিমু হলো উপন্যাসের একটি চরিত্র। কি? সে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটে। কেন? হিমু সত্যের অনুসন্ধান করে। হলুদ পাঞ্জাবি এবং খালি পা তার বাইরের ব্যাপার, ভেতরে সে সত্য অনুসন্ধানী। শুভ্র বলল, আমি যাই? আচ্ছা যাও। তুমি কি নিশ্চিত হিমু সম্পর্কে যা বলা হয়েছে কিছু বাদ যায়নি? সবই আছে এখানে। একটা ব্যাপার শুধু বাদ পড়েছে। হিমুদের কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা তৈরি হয়, তারা ভবিষ্যৎ বলতে পারে। তুমি পারো? না, কারণ আমি পুরোপুরি হিমু হতে পারিনি। পারছো না কেন? পারছি না কারণ হিমুর কর্মকাণ্ডগুলো আপনারা করতে দিচ্ছেন না। ছাদে গিয়ে জোছনা দেখতে পারছি না। কল ঘরের হাউসে পানি ভর্তি করে সেই পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলেও কাজ হতো, সেটাও করা যাবে না। হাউসের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলে তুমি ভবিষ্যৎ বলতে পারবে? পুরোপুরি হিমু হওয়ার দিকে এগোতে পারবো। হিমু হয়ে যাবার পর অবশ্যই ভবিষ্যৎ বলতে পারবো। ভবিষ্যৎ বলা হিমুদের জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, পানিতে গলা ডুবিয়ে বসে থাকো, ছাদে গর্ত খুঁড়ে বসে থেকে জোছনা দেখতে পারো, অনুমতি দিলাম। সুপারন্যাচারাল ক্ষমতা তৈরি হবার পর আমি তোমার সঙ্গে কথা বলবো। টগরের প্রাইভেট স্যার এসেছেন। স্যারের নাম রকিবউদ্দিন ভুইয়া, স্কুলের হেডমাস্টার ছিলেন। রিটায়ার করার পর বড় লোকের ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান। তাকে গাড়িতে করে নিয়ে আসতে হয় এবং দিয়ে আসতে হয়। ঘড়ি দেখে তিনি 1 ঘন্টা 10 মিনিট পড়ান।
10 মিনিট বাড়তি পড়ানোর কারণ মাঝখানে তিনি 10 মিনিটের জন্য পড়া বন্ধ রাখেন। এই 10 মিনিট তিনি খুব ঠান্ডা লেবুর শরবত খান, একটা পান খান। পান খাওয়ার সময় চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকেন। এই সময় কোনো রকম শব্দ করা যাবে না। রকিবউদ্দিন ভূঁইয়া অতি কঠিন শিক্ষক। যখন হেডমাস্টার ছিলেন তখন তার নাম ছিল পিশু হেডু, কারণ তার হুঙ্কার শুনলে ছোট ক্লাসের ছাত্ররা প্যান্টে পিশু করে দিত। হেডমাস্টার থেকে প্রাইভেট মাস্টার হওয়ার পর তাকে আর কেউ ভয় পায় না। ছাত্রদের ভয় দেখানোর অনেক চেষ্টা তিনি করেছেন। চোখ বড় বড় করে তাকানো, চাপা গলায় হুঙ্কার, কোনোটাতেই কিছু হয় না। টগরের স্যার 10 মিনিটের ব্রেক নিয়েছেন। তিনি চেয়ারে হেলান দিয়ে আছেন, তার চোখ ছাত্রের দিকে। তবে তিনি কিছু দেখছেন না, কারণ তার চোখ বন্ধ, শুধু মুখ নড়ছে, কারণ তিনি পান চিবোচ্ছেন। যদিও এই সময় তার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ, তারপরও টগর কথা বলল। স্যার, আজকে কিন্তু আমাকে আগে আগে ছেড়ে দিতে হবে। রকিবউদ্দিন চোখ মেললেন, চোখের দৃষ্টি ভয়ঙ্কর করার চেষ্টা করতে করতে বললেন, টগর, তোমাকে না বলেছি আমার রেস্ট পিরিয়ডে কোনো কথা বলবে না? ভুলে গেছি স্যার। কেন ভুলে গেছো? স্যার, আজকে আমার মাথায় খুব টেনশন। আমার ছোট মামা হিমু হয়ে গেছেন, পানির হাউসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই জন্য আমার খুব টেনশন হচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছি। টেনশন বানান করো, TENSION। হয়েছে। এখন বলো, তোমার ছোট মামা কি হয়েছেন? হিমু হয়েছেন, পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। মাথা খারাপ হয়ে গেছে? জি না, হিমু হয়েছেন। হিমু হলে এইসব করতে হয়, গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে থাকতে হয়, মাটিতে গর্ত করে গর্তে বসে জোছনা দেখতে হয়। পাকা বেত দিয়ে 10টা বাড়ি দিলে ঠিক হয়ে যেত। দেশ থেকে বেত উঠে গেছে তো, এই জন্যই এত সমস্যা দেখা দিয়েছে। ইংরেজিতে একটা বাগধারা আছে, স্পেয়ার দি ব্রড, স্পয়েল দি কিড। গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছে ফাজিল। রকিবউদ্দিন প্রায় আবারও চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে চাপা গলায়, স্কুল জীবনে তার এই চাপা গলাটাই নিচু ক্লাসের ছাত্ররা বেশি ভয় পেত। বললেন, রেস্ট পিরিয়ডে তুমি আমাকে ডেকেছো, এই জন্য তুমি আরও 15 মিনিট এক্সট্রা পড়বে, শাস্তি। জি আচ্ছা স্যার। ম্যাথ পড়াবো? জি আচ্ছা। ম্যাথমেটিক্স বানান করো, MATHEMATICS। অ্যারিম্যাথমেটিক্স বানান করো, ARITHMETICS। হয়েছে। এখন বলো, ম্যাথমেটিক্স এবং অ্যারিম্যাথমেটিক্স এই দুইয়ের মধ্যে প্রভেদ কি? জানি না স্যার। বেত মারার শাস্তি উঠে গেছে। শাস্তিটা যদি থাকতো তাহলে ম্যাথমেটিক্স এবং অ্যারিম্যাথমেটিক্সের প্রভেদ না জানার জন্য পাকা চিকন বেতের 2টো বাড়ি খেতে। বেতের শাস্তি উঠে গেছে কেন স্যার? উঠে গেছে কারণ পৃথিবী থেকে ভালো ভালো জিনিস সবই উঠে যাচ্ছে। আদব কায়দা উঠে যাচ্ছে, মুরব্বীদের প্রতি সম্মান উঠে যাচ্ছে, শিক্ষকদের প্রতি ভয় উঠে যাচ্ছে। তার বদলে আসছে ড্রাগ, গলা পর্যন্ত পানিতে শরীর ডুবিয়ে বসে থাকা। তোমার এই ছোট মামার সঙ্গে কথা বলা যাবে? জি যাবে। কোষে একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো, এক থাপ্পড়ে খবর হয়ে যেত। সেটা তো আর সম্ভব না। থাপ্পড়ের বদলে 2-একটা শক্ত কথা বলবো। থাপ্পড়ের ইংরেজি কি? স্ল্যাপ। স্ল্যাপ বানান বলো, SLAP। হয়েছে। এখন থেকে 5 মিনিট আমি চোখ বন্ধ করে রেস্ট নিব। 5 মিনিট পর তুমি আমাকে ডাকবে। জি আচ্ছা স্যার। হিমু যে হয়েছে তার নাম কি? ওনার নাম শুভ্র। গায়ের রং ফর্সা তো, এই জন্য তার নাম রাখা হয়েছে শুভ্র। গায়ের রং কালো হলে কি নাম রাখতো? কয়লা। যত সব ফাজলামি কথা। যাই হোক, যাওয়ার সময় চিপসটাকে দেখে যাব। জি আচ্ছা স্যার। আর তোমার বাবাকে বললো, আজ তোমাদের গাড়িটা আমার একটু বেশি সময়ের জন্য দরকার। বাসায় ফেরার সময় বড় মেয়ের বাসা হয়ে যাব। জি আচ্ছা। বড় মেয়েকে দেখতে যাব, এর ইংরেজি কি বলো? আই উইল ভিজিট মাই এল্ডেস্ট ডটার। মোটামুটি হয়েছে। আমি চোখ বন্ধ করছি, তুমি এই ফাঁকে তোমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে রাখো। কোন পারমিশন বুঝতে পারছো তো? তোমাদের গাড়ি কিছুক্ষণ বেশি রাখবো, সেই পারমিশন। বুঝতে পারছি স্যার। পারমিশন বানান করতে হবে? না, বানান করতে হবে না। রকিবউদ্দিন ভূঁইয়া ছাত্রের দিকে অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করলেন। টগরদের বাড়ির চৌবাচ্চা ঘর মূলত কাপড় ধোয়া এবং বাসন মাজার কাজে ব্যবহার করা হয়। চৌবাচ্চাটা ভর্তি করা হয় পানিতে। সারাদিন সেই পানি ব্যবহার করা হয়। আজ দুপুর থেকে বাসন মাজা এবং কাপড় ধোয়া বন্ধ। চৌবাচ্চায় গলা ডুবিয়ে শুভ্র বসে আছে। কাজের মেয়েরা শুরুতে খুব উকিঝুঁকি দিচ্ছিল, এখন তারাও আগ্রহ হারিয়ে ফেলছে। শুভ্র মামা চুপচাপ পানিতে বসে আছে, এই দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না।
হেডমাস্টার রকিবউদ্দিন ভূঁইয়া যখন টগরকে নিয়ে চৌবাচ্চা ঘরে ঢুকলেন তখন রাত 8টা বাজে। তিনি শুভ্রকে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। শুভ্র বলল, কেমন আছেন স্যার? ভালো। তুমি বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বলি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এসএসসি পরীক্ষায় তুমি তো ফার্স্ট হয়েছিলে। জি স্যার। পেপারে ছবি দেখেছিলাম, তখন মনে হয়েছিল চোখে সমস্যা আছে, চোখ তো দেখি ঠিকই আছে। জি স্যার। কতক্ষণ ধরে পানিতে আছো? সকাল 9টার সময় নেমেছি, এখন বাজছে রাত 8টা, 11 ঘন্টা। শীত লাগছে না? প্রথম যখন নেমেছিলাম তখন শীত লাগছিল, এখন লাগছে না। আরাম লাগছে? আরাম লাগছে না, আবার বেআরামও লাগছে না, সমান সমান অবস্থা। পানিতে গলা পর্যন্ত ডুবে থেকে লাভ কি? আপনি যে শুকনায় হাঁটাহাঁটি করছেন তাতেই বা লাভ কি? আশেপাশের জগৎকে নানাভাবে অনুভব করা যায়, আমি পানির ভেতর বসে জগৎকে অনুভব করার চেষ্টা করছি। ও, আদিপ্রাণ সৃষ্টি হয়েছিল পানিতে, সমুদ্রের পানিতে, যে কারণে আমাদের শরীরের পুরোটাই আসলে পানি। রক্তের ঘনত্ব এবং সমুদ্রের পানির ঘনত্বও এক। সমুদ্রের পানিতে যে অনুপাতে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড থাকে, মানুষের রক্তেও ঠিক সেই অনুপাতেই সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড আছে। এই কারণেই মানুষ সব সময় পানিতে নামতে চায়। ও, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতায় পানিতে গলা পর্যন্ত ডুবে থাকার ব্যাপারটা আছে। ও, প্রাচীন ইনকা সভ্যতার কথা আপনি নিশ্চয়ই জানেন। তারা তাদের সম্রাটকে জানত সূর্যের সন্তান হিসেবে। তারা বিশেষ বিশেষ দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানিতে গলা ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করত। ও, হিন্দুরা স্নানের সময় গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্য মন্ত্র পাঠ করে। ও, হিন্দুদের কাছে সময় বলে কিছু নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ সব তাদের কাছে একাকার। ও স্যার, আপনি কি কিছু বলবেন? কি বলবো বুঝতে পারছি না, মনে হয় কিছু বলার ছিল। বলুন। মনে পড়ছে না। মনে পড়লে বলবেন, আমি পানিতেই আছি। ও, জল চিকিৎসার নাম কি শুনেছেন? কি? প্রাচীন ভারতে জল চিকিৎসার ব্যাপার ছিল। বৈদিক চিকিৎসকরা জল চিকিৎসার ব্যবস্থা দিতেন। অনেক ক্রনিক ব্যাধি চিকিৎসায় আরাম হতো। ইউনানি চিকিৎসায় রক্তক্ষরণ ব্যবস্থা যেমন ছিল, জল চিকিৎসাও ছিল। ইউনানি চিকিৎসা কি বুঝতে পারছেন নিশ্চয়ই? গ্রিক চিকিৎসা। জল চিকিৎসায় বাত কি সারে? রাত ব্যাধি বাত ব্যাধি অবশ্যই সারে। কতক্ষণ থাকতে হয় পানিতে? যত বেশি সময় থাকবেন চিকিৎসা ততই ভালো হবে। জলের প্রাণীরা দীর্ঘায়ু হয়, এটা তো নিশ্চয়ই জানেন। জানি না তো। কচ্ছপের কথা ধরুন, কচ্ছপ 300-350 বছর বাঁচে, পানিতে বাস করে বলেই তো বাঁচে। স্যার, আপনার কি বাত আছে? গেটে বাত আছে। জল চিকিৎসার ব্যাপারটা মাথায় রাখতে পারেন স্যার। রকিবউদ্দিনকে খুবই চিন্তিত মনে হলো। টগর তাকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিতে গেল। রকিবউদ্দিন টগরের দিকে তাকিয়ে বললেন, তোমার ছোট মামার কথা রাখতেও পারছি না, আবার ফেলেও দিতে পারছি না। চিন্তার উদ্রেককারী বিষয়। জি স্যার, চিন্তার উদ্রেককারী। চিন্তার উদ্রেককারীর ইংরেজি কি? জানি না স্যার। থট প্রভোকিং। তুমি পড়ার টেবিলে যাও, থট প্রভোকিং এই সেন্টেন্সটা 50 বার লেখো, তাহলে আর ভুলবে না। প্রভোক থেকে এসেছে প্রভোকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিকশনারি থেকে প্রভোক বানান শিখে রাখবে। জি আচ্ছা স্যার। টগর 25 বার থট প্রভোকিং লেখার সময় তার দাদিয়া তাকে ডেকে পাঠালেন। দাদিয়া বাঁশের চঙ্গান পান ছেঁচছিলেন। টগরকে দেখে পান ছেঁচা বন্ধ করে বললেন, এই সব কি শুনতাছি? কি শুনছো? তোর ছোট মামার নাকি মাথা আউলায় হইছে, পানির মধ্যে ডুব দিয়া আছে। মাথা আউলা হয়নি দাদিয়া, উনি হিমু হয়েছেন। টগরের দাদিয়ার মাথায় একবার যে কথা ঢুকে যায় সেটাই থাকে, কোনো ব্যাখ্যা দিয়ে তা দূর করা যায় না। তিনি পান ছেঁচতে ছেঁচতে বললেন, মাথা কি পুরাপুরি গেছে? মাথা ঠিক আছে দাদিয়া। ছোটবেলায় দেখছি আমরার গ্রামের জলিল মুন্সির মাথা খারাপ হইছিল। হে অবশ্য পানির থাকতো না, সারা শরীরে প্যাকমাইখা বৈশা থাকতো। প্যাক চিনস? চিনি। তারা শুদ্ধ ভাষায় প্যাকেরে কয় কেদো। কেদো না দাদিয়া, কাদা। ওই একই কথা, কেদো আর কাদা একই জিনিস। তারপর শোন, জলিল মুন্সি কি করত, কেউ তার ধার দিয়া গেলে সুন্দর কইরা বলতো, ভাই সাহেব একটু প্যাক খাইবেন? খাইয়া দেখেন স্বাদ আছে। কিছু আমার সামনে বৈশা খান আর কিছু বাড়িতে নিয়ে যান, পোলাপান রে দিবেন। কেউ কি সেই কাদা খেত? অখন শোন আসল গল্প। মানুষ জাত বড়ই আজব জাত। 1-2 কইরা সেই প্যাক খাওয়া শুরু করলো। কেন? তারা ভাবলো জলিল মুন্সি পিড়ি হয়ে গেছে,
পীর ফকির এই করম করে, মাইনসেরে প্যাক কাদা ঘু গোবর খাইতে বলে, বছর না খুলতেই জুলিল মুন্সির নাম হইল প্যাক বাবা। দূর দূরান্তের মানুষ তার কাছ থেকে প্যাক নিতে আসে, তার সামনে বসে প্যাক খায়, মাটির হাড়িতে করে প্যাক নিয়ে যায় পোলাপানরে খাওয়াইতে। বলো কি, দুনিয়া বড় আজব রে টগর, দুনিয়া বড় আজব, দুনিয়া আজব, দুনিয়ার মানুষ তার চেয়েও বড় আজব। দাদিয়া, প্যাক বাবা কি এখনো মানুষকে প্যাক খাওয়াচ্ছেন? আরে না, অনেক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে তার কবরে মাজার শরীফ আছে। লোকে বলে প্যাক বাবার মাজার। চৈত্র মাসে 7 তারিখ উরুষ হয়। উরুষের দিন প্যাক বাবার ভক্তদের জন্য বিরাট পিতলের হাঁড়িতে তেল, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়া মাটি রান্না হয়, ভক্তরা ভক্তি নিয়ে খায়। তুমি কোনোদিন খেয়েছো দাদিয়া? আমি কি বোকা যে মাটি খামু? তয় তোর দাদা খাইছে, তার কাছে শুনছি খাইতে নাকি ভালো, মশকালায় ডাইলের মতো স্বাদ। আরেকটা গল্প বলো দাদিয়া। টগরের দাদি অতি বিরক্ত হয়ে বললেন, বিনা অজুতে বিছানায় উঠছস, নাম বিছানা থেকে, অনেক গফ করছি, আর না। সুলতানা বেশি রাত জাগতে পারেন না। 9টা থেকে তার হাই উঠতে থাকে। চেষ্টা করেন 9:30টার মধ্যে শুয়ে পড়তে। বেশিরভাগ সময়টা বিছানায় যেতে রাত 10টা বেজে যায়। আজ 11টা বেজে গেছে। তিনি এখনও ঘুমোতে যেতে পারেননি, কারণ শুভ্র এখনও চৌবাচ্চার পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছে। রাতের খাবার সেখানেই খেয়েছে। টগরের বাবা আলতাফ হোসেন শুভ্রের চৌবাচ্চার ব্যাপারটা নিয়ে স্ত্রীর সঙ্গে মোটামুটি বড় ধরনেরই ঝগড়া করেছেন। ঝগড়া শুরু হয়েছে খাবার টেবিলে। সূত্রপাত করেছে টগর। তিনি দেখলেন টগর কিছু খাচ্ছে না। তিনি তার স্বভাব সুলভ হাসি মুখে বললেন, বাবা তুমি খাবে না? না। খাবে না কেন? খিদে হয়নি? টগর বলল, আমি ছোট মামার সঙ্গে চৌবাচ্চায় ডিনার করব। আলতাফ হোসেন সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বললেন, সে কি এখনও চৌবাচ্চায়, এখনও পানিতে খাবি খাচ্ছে? খাবি খাচ্ছে না বাবা, পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই যন্ত্রণা কতক্ষণ চলবে? এখনও বলা যাচ্ছে না বাবা, 3-4 মাসও চলতে পারে। হিমুদের তো কোনো টাইম টেবিল নেই। নীলু ভাত মাখতে মাখতে বলল, 3-4 মাস পানিতে থাকলে মামার গায়ে মাছের মতো আঁশ গজিয়ে যাবে, তাই না বাবা? আলতাফ হোসেন জবাব দিলেন না। তিনি খানিকটা গম্ভীর হয়ে গেলেন। নীলু বলল, আচ্ছা বাবা, ছোট মামা যদি 4 মাস পানিতে থাকে তাহলে কি গিনেস বুক অফ রেকর্ডে মামার নাম উঠবে? উঠবে কিনা জানি না, তবে পাগলামির যদি কোনো বুক অফ রেকর্ডস থাকে সেখানে অবশ্যই উঠবে। তোমার বড় চাচা কি জানেন সে এখনো পানিতে? জানেন, উনি রাত 8টার সময় একবার দেখে এসেছেন। কিছু বলেননি? না, কিছুই বলেননি। বড় চাচা শুধু বলেছেন কেমন চলছে জল খেলা। ছোট মামা বলেছেন ভালো চলছে। আলতাফ হোসেন গম্ভীর মুখে খাওয়া শেষ করলেন। শোয়ার ঘরে গিয়ে সুলতানাকে বললেন, কিছু মনে করো না, পাগলামিটা কি তোমাদের বংশগত ব্যাধি? তার মানে? এই যে একজন গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছে, শোনা যাচ্ছে সেই অবস্থায় 4 মাস থাকবে। শুভ্র এই কাজটা করছে বলে তুমি পুরো বংশ তুলে গালি দেবে? শুভ্র ছাড়া আর কেউ কোনো পাগলামি করেছে? আমি করেছি? তুমি তো বলতে গেলে প্রতিদিনই করো। প্রতিদিন কি করি? মাংসের হালুয়া বানাও, মাছের মিষ্টি মোরব্বা, রসগোল্লা দিয়ে ঝাল তরকারি, কাঁচামরিচের আইসক্রিম। কবে করলাম এইসব? রোজই তো করো। মাথার দোষ না থাকলে কেউ এই জাতীয় রান্না করতে পারে না। সুস্থ মাথায় এই ধরনের রেসিপি আসতে পারে না। আমি অসুস্থ, আমি মেন্টাল পেশেন্ট, আর তোমরা সবাই সুস্থ। আলতাফ হোসেন জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো রাগারাগিটা বেশি হয়েছে। জবাব দিচ্ছ না কেন? আমি এবং আমার ভাই, আমরা দুজন উম্মাদ, আর তোমরা সুস্থ মাথা, সুস্থ মনের অধিকারী, একদল সুপার হিউম্যান বিং। তোমাদের মতো সুপার মানুষদের সঙ্গে তো আমার বাস করা সম্ভব না। আমি এক্ষুনি বিদায় হচ্ছি। কোথায় যাবে? কোন একটা পাগলা গাড়ি খুঁজে বের করবো, পাগলা গাড়িতে ভর্তি হয়ে যাব। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। রাত দুপুরে কোথায় যাবে? পাগলামি করো না তো। আমি পাগল? আমি তো পাগলামি করব? তোমার মতো সুস্থামি করতে পারবো না। গাড়ি বের করতে বলো। তুমি বলো, আমাকেই ড্রাইভার ডেকে আনতে হবে কেন? বেশ, আমিই বলছি। আপনার বিশ্বাস না হলে টগর আর নীলুকে জিজ্ঞেস করুন, ওদের সামনেই বলেছে। সুলতান গটগট করে শোয়ার ঘর থেকে বের হয়ে এলেন। 15 মিনিটের মধ্যে সুটকেস গুছিয়ে তার শাশুড়ির কাছে বিদায় নিতে গেলেন। সুলতানা কাঁদো কাঁদো গলায় বললেন, মা আমি চলে যাচ্ছি, আর ফিরব না। পায়ের কাছে মাথা কুটলেও ফিরব না। আমাকে কিনা পাগল বলে। তোমাকে পাগল বলছে কে? টগরের বাবা বলেছে। তাইলে শোনো এক পাগলের গফ, নাম জালাল মুন্সি।
পরে তার নাম হয়ে গেল পেক বাবা পীর। আমি তখন ছোট। মা, এই গল্প আমি অনেকদিন শুনেছি, আর শুনতে পারবো না। গল্প শোনার মুড আমার নেই। আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আচ্ছা মা, যাও, আল্লাহ হাফেজ। সুলতানা টগর ও নীলুর কাছ থেকে বিদায় নিলেন। ধরা গলায় বললেন, বাবারা শোনো, আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আবার ফিরে আসবো সেই সম্ভাবনা নেই বললেই হয়। তোমরা ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো, দুজনেই লক্ষ্য হয়ে থাকবে, কেমন? তুমি এখন যাবে? হ্যাঁ, এখনই যাব। তোমরা দুই ভাই বোন যদি এখন আমাকে আটকাবার জন্য কান্না শুরু করো তাতেও লাভ হবে না। আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। টগর ও নীলু দুজনের কারোরই কান্না আসছে না। বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়া মায়ের জন্য নতুন কিছু না। মাসে 1-2বার এই ঘটনা ঘটবেই। একই ঘটনার ফল দুই ভাই বোনের জন্যই শুভ। মা বাড়ি ছেড়ে চলে গেলে পরদিন স্কুলে যেতে হয় না। টগরের স্কুল যে খুব অপছন্দ তা না, তবে আগামীকাল স্কুলে যেতে না হলে খুব ভালো হতো। আগামীকাল চৌবাচ্চায় ছোট মামার দ্বিতীয় দিন পার হবে। দ্বিতীয় দিনে অনেক মজা হওয়ার কথা। সুলতানা বললেন, যাই বাবারা। আচ্ছা। আনন্দে তাদের চোখ চিকমিক করছে। সুলতানা বাড়ি ছেড়ে যাবার আগে শুভ্রের সঙ্গে দেখা করতে গেলেন। শুভ্র চৌবাচ্চার দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছে। তার হাতে একটা ইংরেজি বই। বইটার নাম স্ট্র ডগস। সে বেশ মন দিয়ে বই পড়ছে। বই পড়ার সুবিধার জন্য একটা টেবিল ল্যাম্প আনা হয়েছে। সুলতানা কল ঘরে ঢুকে কড়া চোখে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই কি পানিতেই থাকবি, উঠবি না? কেন উঠব না, অবশ্যই উঠব। কখন উঠবি? সময় হলেই উঠব, এখনো সময় হয়নি। সময় কখন হবে তা বলতে পারছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো, সমস্যা কি? তোর কারণে তোর দুলাভাই আমাকে পাগল বলেছে। এতে তো রাগ করার কিছু নেই। তোমার কারণে যদি দুলাভাই তোমাকে পাগল বলতেন তাহলে রাগ করার বিষয় থাকতো। তুই যে কি পরিমাণ যন্ত্রণা করছিস তা তুই জানিস না। আমি তো কোনো যন্ত্রণাই করছি না, নিজের মতো পানিতে বসে আছি। তোমরা গায়ে পড়ে যন্ত্রণা টেনে আনছো। শুধুমাত্র তোর কারণে আমি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আর ফিরব না। হাসছিস কেন? হাসছি কারণ তুমি কাল দুপুরের মধ্যেই ফিরে আসবে। তোমার বাড়ি ছেড়ে চলে যাও এবং এই বাড়িতে ফিরে আসা রুটিন কর্মকাণ্ড। আমার সবই রুটিন, আর তোর সব কিছু রুটিন ছাড়া। শুভ্র মিষ্টি করে হাসলো। হাসবি না, আমার কথার জবাব দে। জবাব দেব না কারণ তুমি রেগে আছো। হিমুরা রাগত মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক করে না। তারা রাগত মানুষদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। সুলতানা কলঘর থেকে বের হয়ে সোজা গাড়িতে গিয়ে উঠলেন। আজ বৃহস্পতিবার, সকাল 7:25। চৌধুরী আজমল হোসেন জিম ধরে তার বিখ্যাত ইজি চেয়ারে বসে আছেন। তার সামনে এক কাপ চা। তিনি এখনও চায়ের কাপে চুমুক দেননি। চা ঠান্ডা হয়ে উপরে সব পড়ে গেছে। ইজি চেয়ারের অন্য হাতলে আজকের খবরের কাগজ। সেই কাগজের ভাঁজ এখনও খোলা হয়নি। প্রথম কাপ চা খাওয়া ঠিক আধ ঘন্টা পরে তিনি দ্বিতীয় কাপ চা খান। 7:30 কাজের মেয়ে সফুরা দ্বিতীয় চা নিয়ে ঢুকল। তিনি সফুরার দিকে তাকিয়ে বললেন, শুভ্র কি এখনও পানিতে? জি খালু যান। কি করে? চা খায়। সারা রাত পানিতে ছিল? জি। রাতে ভাত খেয়েছিল? জি না, রুটি মাংস। আপনার নাস্তা কখন দিব খালু যান? আজ কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কি আমি নাস্তা খাই? যে না খালু যান, আমার ভুল হইছে। মানুষ ভুল করবেই। ভুল থেকে মানুষ শিখবে, সেটা হলো মানব ধর্ম। তুমি ভুল করেই যাচ্ছ, ভুল থেকে কিছু শিখতে পারছো না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। বৃহস্পতিবার চৌধুরী আজমল হোসেনের উপোস দিবস। সপ্তাহে একদিন তিনি এই উপাসব্রত পালন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু খান না। দুপুরে একটা কলা এবং 1 স্লাইস রুটি খান। রাতে চায়ের কাপে 1 কাপ দুধ। শুক্রবার তার মৌন দিবস। এই দিবসে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি কারো সঙ্গে কথাও বলেন না। গত 2 বছর ধরে এই জিনিস চলছে। সফুরা বলল, চা কি ফিরত নিয়ে যাবো খালু যান? বৃহস্পতিবারে দুপুরের আগে কখনো কিছু খেয়েছি? যে না। তাহলে তুমিই বলো, ইজি চেয়ারের হাতলে কাপের পর কাপ জড়ো করার কোনো যুক্তি আছে? ঠিক আছে, তুমি যাও। সফুরা পালিয়ে বাঁচল। চৌধুরী আজমল হোসেন আর কিছুক্ষণ ঝিম ধরা ভাব নিয়ে চেয়ারে বসে থাকলেন। শুভ্রর সঙ্গে তিনি কথা বলবেন, কি বলবেন তা মাথায় গুছিয়ে রাখার চেষ্টা করলেন। একটা বুদ্ধিমান ছেলে কোনো রকম কারণ ছাড়া পানিতে গলা ডুবিয়ে বসে আছে, এই বিষয়টা তাকে প্রচণ্ড বিরক্ত করছে। বিরক্ত মানুষ লজিক দিতে পারে না। তাকে লজিক দিয়ে শুভ্রকে তার হাস্যকর কাণ্ডকারখানা বুঝিয়ে দিতে হবে।
এলোমেলোভাবে শুভ্রর সঙ্গে কথা বললে হবে না, নিজেকে তার খানিকটা এলোমেলো লাগছে। 7:40 তিনি ইজি চেয়ার ছেড়ে উঠলেন। তিনি নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছেন। শুভ্র চৌবাচ্চায় পা ছড়িয়ে বসে বেশ আরাম করেই চা খাচ্ছে। সে টগরের বড় চাচার দিকে হাসি মুখে তাকালো। শুভ্র, কেমন আছো? জি, ভালো আছি। রাতে পানিতেই ছিলে? জি। ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়নি, হওয়ার কথাও না, ছাড়া ছাড়া ঘুম হয়েছে, তবে শরীরে কোনো ক্লান্তি নেই। তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি, তোমার কি সময় আছে? অবশ্যই আছে, আপনি বসুন। আপনি আসবেন আমি জানতাম, আমি আপনার জন্য চেয়ার আনিয়ে রেখেছি। চৌধুরী সাহেব ভুরু কুচকে দেখলেন চৌবাচ্চার ডান দিকে একটা বেতের চেয়ার। ইজি চেয়ার ছাড়া এই একটি চেয়ারে তিনি বসেন। তিনি চেয়ারে বসতে বসতে বললেন, পানিতে গলা ডুবিয়ে বসে থাকার এই ব্যাপারটা যে হাস্যকর তা কি তোমার মনে হয় না? সব মানুষই এমন কিছু কাজ করে যা অন্যের কাছে হাস্যকর মনে হয়। উদাহরণ দাও। আপনাকে দিয়ে উদাহরণ দেই। আপনি মৌন দিবস করেন, উপাস দিবস পালন করেন, এসব দিবস পালন অন্যের কাছে হাস্যকর মনে হতে পারে? আমি এসব দিবস উদ্দেশ্য নিয়ে পালন করি। শরীরের পরিপাক যন্ত্রকে বিশ্রাম দেওয়ার জন্য উপাস দিবস, মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য মৌন দিবস। তোমার এই পানি দিবসের উদ্দেশ্য কি? এটা ভিন্ন পরিবেশে নিজেকে ফেলে, শরীর ও মনে তার প্রভাব লক্ষ্য করাই আমার উদ্দেশ্য। কিছু লক্ষ্য করেছ? জি। কি লক্ষ্য করলে তুমি বলো, আমি শুনি। আমি লক্ষ্য করেছি যে আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। তার মানে কি? এটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার, অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না। তোমার ব্যাপারটা আমি বুঝতে চাচ্ছি। বুঝতে হলে আমার অবস্থানে আপনাকে আসতে হবে। পানিতে নামতে বলছো? জি। আজমল হোসেন উঠে দাঁড়ালেন। তার মেজাজ খুবই খারাপ, তারপরও নিজেকে সামলালেন। শান্ত গলায় বললেন, এই বিষয়ে পরে তোমার সঙ্গে কথা বলবো। টগর ও নীলু নাস্তা খেতে বসেছে। দুজনই আনন্দিত। আজ তাদের স্কুলে যাওয়া বাতিল হয়েছে। মা বাড়িতে নেই। 9টা সাড়ে 9টার মধ্যে বাবাও থাকবেন না। নীলু তার প্রোগ্রাম ঠিক করে রেখেছে। সারাদিন টিভি অন থাকবে এবং কার্টুন চ্যানেল চলতে থাকবে। তবে সে যে সারাদিন কার্টুন দেখবে তা না, যখন ইচ্ছা হবে দেখবে, ইচ্ছা না হলে চলে যাবে। গল্পের বই পড়বে, মায়ের ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি এনে পরবে, সফুরা বুয়া পরিয়ে দেবে, ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজবে। তার কানে এখনো ফুটো করা হয়নি, ফুটো থাকলে কানে দুল পড়ত। নীলুর হঠাৎ মনে হলো ফুটো করে ফেললে কেমন হয়। টগরকে বললে সে একটা না একটা ব্যবস্থা করে ফেলবে। এসব ব্যাপারে তার মাথা খুব খেলে। টগর আজ সারাদিন কি করবে তা এখনো ঠিক করে উঠতে পারেনি, তবে বেশিরভাগ সময় ছোট মামার সঙ্গে কাটাবে তা প্রায় নিশ্চিত। তার ইচ্ছা ছোট মামার সঙ্গে পানিতে নেমে যাওয়া। মা থাকলে নামা যেত না, এখন আর সেই সমস্যা নেই। পানিতে বসে গল্পের বই পড়তে ভালো লাগে তার। একটা কোনো বুদ্ধি কি বের করা যায় যে গল্পের বইটা পানিতে ডুবিয়ে রাখা যাবে কিন্তু বই নষ্ট হবে না? দাদিয়ার ঘরে হইচই হচ্ছে। ছোটখাটো সমস্যাতেই হইচই হয়, আজ মনে হয় বড় কোনো সমস্যা। দাদিয়া সমানে চিৎকার করছেন। টগর নীলুর দিকে তাকিয়ে বলল, দাদিয়ার কি হয়েছে? তার পান ছেঁচার যন্ত্র পাওয়া যাচ্ছে না। যন্ত্রটা তো সবসময় তার বালিশের কাছেই থাকে, এটা আর কে নেবে? আমাদের বাড়িতে ভৌতিক কিছু আছে, কয়েকদিন পরেই যন্ত্রটাই অন্য কোনোখানে পাওয়া যাবে। তোমার মনে নেই দাদিয়ার দাঁত পাওয়া যাচ্ছিল না, তারপর পাওয়া গেল বড় চাচার ড্রয়ারে? এগুলো সব ভূতের কাণ্ড। ভূত এরকম করবে কেন? ভূতের এসব করে খুব মজা পায়। মানুষদের ঝামেলায় ফেলতে পারলেই তাদের আনন্দ। ছোট চাচার কাছে যাওয়ার আগে টগর দাদিয়ার ঘরে একবার উকি দিল। করুণ মুখ করে বলল, দাদিয়া কি হয়েছে? দেখ না কি হইছে, চোর আমার পান ছেঁচানি নিয়ে গেছে। টগর বলল, তোমার ঘর ভর্তি এত ভালো ভালো জিনিস, সব ফেলে চোর কেন তোমার পান ছেঁচানি নিবে? চোর কি জন্য নিছে সেটা চোর জানে, আমি কি জানি। কখন থেকে পাও না? সকালে একবার পান খাইলাম, তারপরে আর নাই। যা এখন সামনে থেকে যা, এখন কেউ কথা কইলেই ত্যাক্ত লাগে। সারাদিন পান না। টগর বড় চাচার ঘরে উকি দিল। আজ বুধবার, বড় চাচার উপাস দিবস, এটা টগরের মনে আছে। উপাস দিবসে বড় চাচার মেজাজ খারাপ থাকে। টগরের ধারণা মেজাজ খারাপ থাকার কারণ চা না খাওয়া। দাদিয়ার যেমন পান খেতে না পারলে মেজাজ খারাপ থাকে, বড় চাচারও সেরকম চা খেতে না পারায় মেজাজ খারাপ। মেজাজ খারাপ মানুষের ঘরে না ঢোকাই ভালো। বৃহস্পতিবার বড় চাচার ঘরে ঢুকতে তার ভালো লাগে। সেদিন তার মৌন দিবস। ঘরে ঢুকে হইচই করলেও বড় চাচা কিছু বলেন না। মাঝে মাঝে শুধু রাগী চোখে তাকিয়ে থাকেন, হাত ইশারা করে ঘর ছেড়ে চলে যেতে বলেন। টগর এমন ভঙ্গি করে যেন সে ইশারা বুঝতে পারছে না।
সে বড় চাচার ঘরে গিয়ে উকি দিল। বড় চাচা সঙ্গে সঙ্গে ডাকলেন, টগর। জি। এসো, ভেতরে এসো। তোমার ছোট মামার সঙ্গে কি আজ সকালে তোমার দেখা হয়েছে? জি না। তোমার এত খাতিরের মানুষ সকাল থেকে পানিতে পড়ে আছে, এখনো দেখা করোনি, কারণটা কি? মা নিষেধ করে গেছেন। টগরের এই কথাটা মিথ্যা। মা আসলে কিছুই বলে যাননি। টগর যে এখনো ছোট মামার কাছে যায়নি তার কারণ আছে। দাদি আর পান ছেঁচানে ছোট মামার চৌবাচ্চায় ডুবে আছে। সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত চৌবাচ্চার ধারে কাছে যাওয়া ঠিক হবে না। কাজটা টগর করেছে গত রাতে। দাদি আর পানের ছেঁচনি অতি গোপনে চৌবাচ্চায় ফেলে এসেছে। দাদি আর টের পাননি, ছোট মামাও বুঝতে পারেননি। টগরের এই কাগজের একটাই উদ্দেশ্য, মজা করা। পান ছেঁচানি কোথাও নেই, পাওয়া গেল চৌবাচ্চায়। সেখানে গেল কিভাবে? সবাই তা নিয়ে নানান গবেষণা করবে। গবেষণা করে কিছুই বের করতে পারবে না। মজাটা আসলে এখানেই। দাদি আর স্মৃতিশক্তি খারাপ হওয়া একটা বড় সুবিধাও হয়েছে। তিনি বলছেন আজ সকালও পান ছেঁচেনে দিয়ে পান খেয়েছেন। কাল রাতে যে টগর তার ঘরে অনেকক্ষণ ছিল এটাও হয়তো তার মনে থাকবে না। তোমার মা তোমাকে নিষেধ করে গেছেন? জি বড় চাচা। মায়ের কথা শোনা কর্তব্য। তারপরও আমি চাচ্ছি যে তুমি তোমার ছোট মামার কাছে যাবে, তার সঙ্গে কথা বলবে। সে আসলে কি ভাবছে তা জেনে এসে আমাকে জানাবে। স্পাইদের মতো? স্পাইদের মতো বলা ঠিক হবে না। স্পাইগিরি আসলে কোনো ভালো কাজ নয়। তার মানসিকতার দিকে লক্ষ্য রাখা এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। আজকের দিনটা দেখে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করব। ছোট মামা কি পাগল হয়ে গেছেন? সে পাগল হয়নি, তবে অন্য সবাইকে পাগল বানানোর প্রক্রিয়া শুরু করেছে। হিমুদের তো তাই নিয়ম। হিমুদের তাই নিয়ম মানে? হিমুদারা নিজেরা ঠিক থাকে, তবে তাদের আশেপাশে যারা থাকে তারা বেঠিক হয়ে যায়। কে বলেছে? ছোট মামা বলেছেন। আর তখনই হইচই উঠল। পাওয়া গেছে, পাওয়া গেছে। পান ছেঁচনি পাওয়া গেছে। পানির চৌবাচ্চায় পাওয়া গেছে। বড় চাচা টগরকে পাঠালেন পুরো ঘটনা জেনে তাকে জানাতে। টগর খুব আগ্রহের সঙ্গে ছুটে গেল। চৌধুরী আজমল হোসেন চিন্তিত মুখে দোতলার বারান্দায় হাঁটাহাঁটি করছেন। পান ছেঁচনে চুরি যাওয়া এবং উদ্ধারের ঘটনা কিছুতেই মেলাতে পারছেন না। তার মা পান ছেঁচনি শেষ ব্যবহার করেন আজ ভোরে ফজরের নামাজের পর। দ্বিতীয়বার যখন ব্যবহার করতে যান তখন দেখা যায় বালিশের কাছে পান ছেঁচনি নেই। এই সময়ের ভেতর তার ঘরে কেউ ঢোকেনি। যে পান ছেঁচনি নিয়েছে সেই বা কেন এত জায়গা থাকতে চৌবাচ্চায় রাখবে? সেই চৌবাচ্চায় যেখানে একজন গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছে। যে কেউ শুনলে ভাববে ভৌতিক কাণ্ড। নীলু তার মায়ের ঘরের আয়নার সামনে বসে আছে। সে এখনো সাজতে শুরু করেনি। কান ফুটো করার চিন্তাটা তার মাথায় ঢুকে গেছে। তবে এই কান ফুটানো সে এখন আর টগরকে রাখতে চাচ্ছে না। নিজে নিজেই করতে চাচ্ছে, শুধু সাহসে কুলাচ্ছে না। সে একটা বুদ্ধি বের করেছে। বাবার স্ট্যাপলারে কানের লতি ঢুকিয়ে চাপ দেবে। গত বছর মায়ের সঙ্গে সে কান ফুটো করতে গিয়েছিল, সেখানে দেখেছে এরকম একটা যন্ত্র দিয়েই কান ফুটা করা হয়। নীলু বাবার পেপার স্ট্যাপলার টেনে মায়ের ড্রেসিং টেবিলের আয়নার সামনে রাখল। যদি সাহসে কুলায় তাহলে সে কাজটা করবে। তার মনে হচ্ছে না যে সাহসে কুলাবে। টগর গেছে কল ঘরে। সে ছোট মামার সঙ্গে গল্প করছে। ছোট মামা, ভূত বলে কি কিছু আছে? অবশ্যই আছে। তবে যে সবাই বলে ভূত বলে কিছু নেই? বললেই হবে। ভূত আছে, প্রেত আছে, শাকচুন্নি, স্কন্ধকাটা সবই আছে। তবে তারা আছে মানুষের মনে, বাস্তবে নেই। এই জন্যেই বাস্তবে কখনো ভূত পাওয়া যায় না, শুধু ভূতের গল্পই পাওয়া যায়। তাহলে আমাদের বাসায় ভৌতিক কাণ্ডগুলো কিভাবে ঘটছে? কি ভৌতিক কাণ্ড? যেমন ধরো দাদি আর দাঁতের পাটি চুরি গেল, পাওয়া গেল অন্য একটা জায়গায়। পান ছেঁচনি চুরি গেল, পাওয়া গেল চৌবাচ্চায়। আপাতত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলেই ব্যাখ্যা পাওয়া যাবে। সত্যি? অবশ্যই সত্যি। তোর দাদি আর পান ছেঁচনি নিশ্চয়ই হেঁটে হেঁটে চৌবাচ্চায় আসেনি, কোনো একজন আনতে হয়েছে। সেই কোনো একজন কি ভূত? ভূত হবে কেন? আচ্ছা ছোট মামা, হিমুরা কি ভূত প্রেত এসব বিশ্বাস করে না? হিমুরা কঠিনভাবে কোনো কিছু বিশ্বাস করে না, আবার অবিশ্বাসও করে না। হিমুদের জগতের অবস্থান বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে। কিছু তো বুঝতে পারছি না। বয়স হোক, বয়স হলেও বুঝবি। এখন সামনে থেকে যা, আর বকবক করতে ভালো লাগছে না। তুমি কতদিন পানিতে থাকবে? জানি না। কেন? জানি না, কারণ আমি হিমু। হিমুরা আগে থেকে কিছু ঠিক করে রাখে না। তারা ভাবে যখন যা হওয়ার হবে। আগে থেকে ঠিক করে রাখবো কিছু নেই। আমি 5 মিনিটের মধ্যে পানি থেকে উঠে পড়তে পারি, আবার 5 বছরও থাকতে পারি। কত বছর বললে? 5 বছর।
টগর বড় চাচার কাছে গেল। ছোট মামার সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে তা বড় চাচাকে জানাতে হবে। সে এখন বড় চাচার স্পাইদের খবর আদান প্রদান করতে হয়। আজমল হোসেন পড়ার টেবিলের সামনে বসে আছেন। তাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে, একটা কলা, এক স্লাইস রুটি। তিনি যখন কলার খোসা ছাড়াতে শুরু করেছেন তখন টগর ঢুকল। শুকনো মুখে বলল, বড় চাচা, আমি ছোট মামার কাছে গিয়েছিলাম। উনি কতদিন পানিতে থাকবেন জিজ্ঞেস করলাম। ছোট মামা বললেন 5 বছর থাকবেন। কত বছর থাকবে? 5 বছর। 5 বছর? জি। আচ্ছা ঠিক আছে, তুই যা। যা ভেবেছিলাম অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ। টগর বড় চাচার ঘর থেকে চলে গেল, তবে পুরোপুরি গেল না। ঘরের বাইরে থেকে জানলার পর্দার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো। বড় চাচা 5 বছরের কথা শুনে চিন্তায় অস্থির হয়েছেন। হাত পা শক্ত করে চেয়ারে বসে আছেন। দুপুরের খাবার খেতে পারছেন না। 100% সত্যি কথা টগর অবশ্য বলেনি। ছোট মামা বলেছেন, আমি 5 মিনিটের মধ্যে পানি থেকে উঠতে পারি, আবার 5 বছর পরও উঠতে পারি। টগর প্রথম অংশটা বলেনি, শেষটা বলেছে। এতে তার নিশ্চয়ই অর্ধেক পাপ হয়েছে। অর্ধেক পাপের জন্য আজ দিনের মধ্যেই কোনো এক সময় অর্ধেক পুণ্য করে ফেলতে হবে। তার কাঁধে যে 2 ফেরেশতা আছে তারা পাপ পুণ্যের হিসাব অবশ্যই রাখছে। তাদের সঙ্গে সঙ্গে সেও রাখছে। তাদের হিসাবটা দেখতে পারলে ভালো হতো। টগর লক্ষ্য করলো বড় চাচা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। রওনা হয়েছেন বাথরুমের দিকে। বাথরুমে ঢুকে কেউই সঙ্গে সঙ্গে বের হয় না। কিছু সময় নেই। এই সময়টা কি টগর কাজে লাগাতে পারে? এখন অতি দ্রুত সে যদি বড় চাচার ঘরে ঢুকে তার কলা এবং পাউরুটির স্লাইসটা খেয়ে ঘর থেকে বের হয়ে আসে, তাহলে বড় চাচার অবস্থাটা কি হবে? তিনি ঘরে ঢুকে দেখবেন কেউ একজন তার দুপুরের খাবার খেয়ে গেছে। কে খেয়েছে তিনি বের করতে পারবেন না। তার কাছে মনে হবে ভৌতিক কাণ্ড। টগরের বুক ধুকধুক করছে। এমন ধুকধুক করছে যে তার মনে হচ্ছে বাথরুম থেকেও বড় চাচা বুকের ধুকধুকুনি শুনে ফেলবেন। সে কলাটা খেয়ে ফেলল। কলার খোসা পিরিচে রেখে দিল। পাউরুটি পুরোটা খেতে পারল না, সামান্য থেকে গেল। বড় চাচা বাথরুম থেকে বের হওয়ার আগেই সে ফ্যামিলি রুমে চলে গেল। সেখানে টিভি চলছে, টম এবং জেরির চিরদিনের ছোটাছুটি। এই ছোটাছুটি দেখতে তার খুবই বিরক্তি লাগে। সে যদি বিড়ালটা হতো তাহলে অনেক আগেই ইঁদুরটাকে ধরে ফেলত। বড় চাচার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। টগর অতিরিক্ত মনোযোগের সঙ্গে টম জেরির পাতানো খেলা দেখছে। ভাবটা এরকম যে কে এসে তার পেছনে দাঁড়িয়েছে তা সে ধরতেই পারছে না। টগর, জি বড় চাচা। তুমি কি কিছুক্ষণ আগে আমার ঘরে ঢুকেছিলে? না বড় চাচা, আপনি যে আমাকে ডেকেছেন তা শুনতে পাইনি। তোমাকে আমি ডাকিনি, না ডাকলেও তো তুমি মাঝে মাঝে যাও, সেভাবে গিয়েছো কিনা? জি না। নীলু কোথায়? আমি জানি না কোথায়। ওকে খুঁজে বের করে আমার ঘরে পাঠাও। কি হয়েছে বড় চাচা? কিছু হয়নি, তোমার বাবাকে অফিসে চলে গেছেন। তাকেও একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন করে আনাচ্ছি। বড় চাচা, কিছু কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। একজন পানিতে ডুবে আছে, সেটাই তো অনেক বড় কিছু না? চৌধুরী আজমল হোসেন আসলেই চিন্তিত। এই বাড়িতে মাঝে মধ্যে জিনিস হারায়, আবার অদ্ভুত অদ্ভুত সব জায়গায় জিনিস পাওয়া যায়। এই ঘটনা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তবে আজকের দুপুরের খাবার বলতে গেলে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এটা কেমন কথা? তিনি বাথরুমে ঢুকেছেন, চোখে মুখে পানি দিয়ে বাথরুম থেকে বের হয়েছেন। এই সময়ের মধ্যে ব্যাপারটা কিভাবে ঘটল? টগর, নীলু এই কাজ করবে না। তারা কোনো খাবারই খেতে চায় না। কুকুর বিড়ালের কাণ্ড কি হবে? এ বাড়িতে কুকুর বিড়াল নেই। বাইরে থেকে বিড়াল আসতে পারে, কিন্তু বিড়াল কি কলা খাবে? মাংসাশী প্রাণীরা ফলমূল খায় না, তাহলে এর মানে কি? বড় চাচা যেমন চিন্তিত, নীলুও তেমনই চিন্তিত। পেপার স্ট্যাপলারটা তার হাতে আসার পর থেকে হাত নিষ্পিস করছে কানের লতিতে ঘেচাং করে একটা চাপ দিতে। কিছুক্ষণ আগে সে ইয়েস নো লটারি করেছে। একটা কাগজে সে লিখেছে ইয়েস, আর একটা কাগজে লিখেছে নো। সে চোখ বন্ধ করে বিসমিল্লা বললে একটা কাগজ তুলেছে। যেটা উঠবে সে তাই করবে। কাগজ উঠেছে নো। কাজটা তার করা ঠিক না, কিন্তু মন থেকে দূর করতে পারছে না। নীলু ঠিক করলো সে একটা ফাইনাল লটারি করবে। ফাইনাল লটারিতে 50টা কাগজে লেখা হবে ইয়েস, 50টায় লেখা হবে নো। সেখান থেকে সে একটা কাগজ তুলবে। সেই লটারিতে যে যা উঠবে তাই সে করবে। না উঠলে না, হ্যাঁ উঠলে হ্যাঁ। টগর তার গোপন জায়গায় বসে আছে। আজ অনেক কিছু ঘটে গেছে, তার বিবরণ লেখা হয়নি। পাপ নং 214। বড় চাচার সঙ্গে 2 বার মিথ্যা কথা বলেছি। একবার অর্ধেক মিথ্যা আর একবার পুরো মিথ্যা। তিনি যখন বলেছেন টগর তুমি কি আমার দুপুরের খাবার খেয়েছো, তখন আমি বলেছি না। এতে অর্ধেক মিথ্যা বলা হয়েছে।
পূর্ণ নং 214। আমি রান্নাঘর থেকে কিছু চাল এনে উঠানে ছিটিয়ে দিয়েছি। কয়েকটা কাক এসে সেই চাল খেয়েছে, এতে আমার পুণ্য হয়েছে। পশু পাখির প্রতি মমতা দেখালে পুণ্য হয়। পাপ নং 215। আমি বড় চাচার দুপুরের খাবার গোপনে খেয়ে ফেলেছি, এতে পাপ হয়েছে। পাপ বেশি হয়েছে নাকি কম হয়েছে তাও বুঝতে পারছি না। পুণ্য নং 215। বড় চাচার খাবার তাকে না বলে খেয়ে ফেলায় যে পাপ হয়েছে, খাবার খাওয়াতেও পুণ্য হয়েছে। ছোটরা ফলমূল খেলে তাদের শরীর ভালো থাকে। শরীর ভালো রাখা পুণ্যের কাজ। পাপ পুণ্য খাতা বন্ধ করে টগর অন্য খাতা খুলল। এই খাতায় পুরো দিনের উল্লেখযোগ্য ঘটনা লেখা থাকে। দিন এখনো শেষ হয়নি, তবে ঘটনাগুলো অতি দ্রুত ঘটছে। সঙ্গে সঙ্গে লিখে না রাখলে অবশ্যই তালগোল পাকিয়ে যাবে। হিমু মামা এখনও চৌবাচ্চায়। তিনি এখন পর্যন্ত 23 ঘন্টা পার করেছেন। 24 ঘন্টা পার হওয়ার পর তিনি চৌবাচ্চার পানিতে লবণ মেশাবেন। সমুদ্রের পানিতে যতটা লবণ থাকে তার চেয়েও বেশি লবণ দেয়া হবে। তাতে পানির ঘনত্ব বেড়ে যাবে, তখন ভেসে থাকতে সুবিধা হবে। ড্রাইভার ইদ্রিসকে 920 কেজি লবণ কিনতে পাঠানো হয়েছে। হিমু মামা হিসাব করে বের করেছেন চৌবাচ্চায় 920 কিউবিক পানি ফিট আছে। প্রতি কিউবিক ফিট পানির জন্য 1 কেজি করে লবণ। কিউবিক ফিটের হিসাবটা আমি ছোট মামার কাছ থেকে জেনেছি। 1 ফুট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার একটা কিউবকে যতটা পানি থাকে তাকে বলে 1 কিউবিক ফিট। বড় চাচা আজ খুব চিন্তার মধ্যে পড়েছেন, কারণ কে যেন তার দুপুরের খাবার খেয়ে ফেলেছে। কে খেয়েছে এটা বের করার তিনি অনেক চেষ্টা করেছেন, এখনও বের করতে পারেননি। তার ধারণা কোনো বিড়াল এসে খেয়েছে। তবে বিড়াল কলা খায় না। বিড়ালের আঙুল নেই বলে সে কলার খোসাও ছাড়াতে পারে না। ঘটনা আসলে কি হয়েছে তা জানার জন্য তিনি প্রত্যেক ঘরের টেবিলে কলা এবং 1 স্লাইস করে রুটি রেখেছেন। আমাদের সবার দায়িত্ব লক্ষ্য রাখা কি হয়। তিনি নিজেও কিছুক্ষণ পরপর সব ঘরে গিয়ে দেখেছেন কি হয়। সফুরা বুয়ার ধারণা আমাদের এই বাড়িতে জিনের আসর রয়েছে। সব কাণ্ড কারখানা জিন করছে। তাদের গ্রামের বাড়িতেও নাকি মাঝে মাঝে এরকম জিনের আসর হয়। সেই জিন অতি দুষ্ট। তারা ক্ষেত থেকে মাটির চাক্কা তুলে মানুষের উপর ছুঁড়ে মারে। নীলুর ধারণা এটা কোনো জিন নেই, এসবের পেছনে আছে প্লেফুল পোল্টেগ্রিস্ট, অর্থাৎ মজার ভূত। নীলু একটা মুভিতে দেখেছে বাড়িতে এরকম ভূতের উপদ্রব হয়, তখন ঘোস্ট বাস্টার এনে ভূত তাড়াতে হয়। দাদিয়ার ধারণা এই বাড়িতে খারাপ বাতাস লেগেছে। খারাপ বাতাস কি তা আমি এখনো জানি না, একসময় দাদিয়াকে জিজ্ঞাসা করে জানব। টগর লেখা শেষ করে কিছুক্ষণ ট্যারা হওয়া প্র্যাকটিস করলো। ট্যারা হওয়ার প্র্যাকটিস করার জন্য সে একটা আয়না রেখেছে। ছোট মামা বলেছেন ট্যারা হওয়ার প্র্যাকটিস আয়না দেখে করতে হয়। টগরের ধারণা সে এখন ট্যারা হতে পারে, তবে বেশিক্ষণ পারে না। ছোট মামা অনেকক্ষণ ট্যারা হয়ে থাকতে পারেন। টগর তার গোপন আস্তানা থেকে নেমেই শুনল রকিবউদ্দিন স্যার এসেছেন। স্টাডি রুমে বসে আছেন। রকিবউদ্দিন স্যারের এই সময় আসার কথা না। তিনি আসেন সন্ধ্যার পর, তাও সব দিন না, সপ্তাহে 4 দিন। মাঝে মাঝে স্যার টাকা ধার করার জন্য অসময়ে আসেন। আজও মনে হয় এই জন্যই এসেছেন। তবে স্যার আজ টাকা পাবেন না, কারণ মা বাড়িতে নেই। স্যারকে টাকা ধার দেন শুধু মা টাকা ধার দেন বলেই হয়তো মায়ের বানানো ভয়ঙ্কর খাবারগুলো স্যার খুব আগ্রহ নিয়ে খান এবং বলেন অসাধারণ হয়েছে। রকিবউদ্দিন ভূঁইয়া টগরকে দেখে ভুরুকুচকে বললেন, কেমন আছো টগর? স্যার ভালো আছি, মা বাড়িতে নেই স্যার। তোমার মায়ের কাছে আসিনি, অন্য একটা কাজে এসেছি। তোমার মামা কোথায়? তার সঙ্গে কিছু কথা ছিল। স্যার ছোট মামা পানিতে। বলো কি, এখনও পানিতে? জ্বর আসে নাই? না, ছোট মামা বরং অনেক ভালো আছেন। তোমার মামার সঙ্গে গতকাল জল চিকিৎসা নিয়ে কথা বলা ভালো লেগেছে। ভাবলাম আজ যেহেতু হাতে কোনো কাজ নেই, বিষয়টা নিয়ে ভালো মতো আলাপ করি। আমার বাতের ব্যথাও বেড়েছে। স্যার আপনি কি জল চিকিৎসা করবেন? মামার সঙ্গে পানিতে নামবেন? আরে না, কি বলো তুমি? আমি পানিতে নামবো কেন? আমার তো ভীমরতি হয়নি। পানিতে এখন লবণ দেওয়া হয়েছে, লবণ পানিতে নামলে চিকিৎসা ভালো হবে স্যার। লবণ কেন দেওয়া হয়েছে? পানির ঘনত্ব যেন সমুদ্রের পানির ঘনত্বের মতো হয়, সেজন্য। এতে শরীর ভেসে থাকবে। আর্কিমিডিসের সূত্র, ভালো কথা। চৌবাচ্চার পানি কি ঠান্ডা? মনে হয় না। পানি ঠান্ডা হলে মামা এতক্ষণ থাকতে পারতেন না। তা ঠিক বলেছ। আমি একটা কথা অবশ্য ভাবছি। কি কথা স্যার? ধরো আমি যদি ঘন্টাখানেক জল চিকিৎসা করি, মানে আমি যেখানে থাকি সেখানে চৌবাচ্চা নাই, জল চিকিৎসার জন্য চৌবাচ্চাটা জরুরি, তাই না? অবশ্যই জরুরি, কোনো অসুবিধা নাই স্যার, জল চিকিৎসা করেন। খালি গায়ে নামতে হয় কি না তুমি জানো? স্যার আমি জানি না, জল চিকিৎসা তো আমি কখনো করিনি। বলো দেখি জল চিকিৎসার ইংরেজি কি? জানি না স্যার। ওয়াটার ট্রিটমেন্ট। একটা কাগজে 50 বার লেখো ওয়াটার ট্রিটমেন্ট। আমি যাই তোমার ছোট মামার সঙ্গে কথা বলে দেখি। চৌবাচ্চায় দুজনের জায়গা হবে? হবে স্যার। গুড, ভেরি গুড।
চৌধুরী আজমল হোসেনের দীর্ঘদিনের রুটিন এলোমেলো হয়ে গেছে। উপাস দিবসের দুপুরের কলা পাউরুটি উধাও হওয়ার পর তিনি নিয়ম ভঙ্গ করে ভরপেট ভাত, মাছ, মাংস খেয়েছেন। দিবানিদ্রার অভ্যাস তার কোনো কালেও ছিল না। আজ বিছানায় শুয়ে লম্বা ঘুম দিলেন। সন্ধ্যাবেলায় স্বপ্ন দেখে ঘুম ভাঙল। সেই স্বপ্ন বিচিত্র স্বপ্ন। তিনি চৌবাচ্চায় গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছেন। তার সমস্ত শরীর মাছের, শুধু মাথাটা মানুষের। পত্রিকার লোকজন তার ছবি তুলছে, ইন্টারভিউ নিচ্ছে। তিনি আগ্রহের সঙ্গে সব প্রশ্নের জবাবও দিচ্ছেন। আপনার খাদ্য কি? মানুষ যা খায় আমিও তাই খাই, ভাত, মাছ, ফলমূল। কতদিন হলো আপনি পানিতে আছেন? 5 বছর। আপনার শরীর কি আগেই মাছের মতো ছিল নাকি পরে শরীরে আঁশ গজিয়েছে? সঠিক বলতে পারছি না। মৎস্য জীবন কি আপনার ভালো লাগছে? জি, ভালোই লাগছে, তবে ছোট জায়গা তো। আমাকে বড় কোনো পুকুরে বা নদীতে ছেড়ে দিলে আমি আরও ভালো থাকবো বলে আমার ধারণা। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই বলবো। দয়া করে ইংরেজিতে এবং বাংলায় দুভাষাতেই বলুন। স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবী সংবাদ ছড়িয়ে পড়বে। সেখানে আপনি যদি বাংলায় কথা কম বলে ইংরেজি বেশি বলেন তাহলে ভালো হয়। আরেকটা কথা, আপনি যখন কথা বলবেন তখন আপনার লেজটা নাড়াবেন, লেজ দিয়ে পানিতে বাড়ি দেবেন, তাহলে দৃশ্যটা দৃষ্টিনন্দন হবে। তবে বেশি শব্দ করবেন না, তাহলে আপনার কথা শোনা যাবে। আপনি কি রেডি? জি, রেডি। লাইট, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশনে তিনি লেজ দিয়ে পানিতে প্রচণ্ড বাড়ি দিলেন। এই শব্দে তার নিজের ঘুম ভেঙে গেল। শব্দের উৎস লেজের বাড়ি না, টগর দরম করে দরজা খুলে ঢুকেছে। সে খুবই উত্তেজিত। উত্তেজনায় সে সামান্য তোতলাচ্ছে। বড় চাচা চলে গেছে। কি চলে গেছে? কলা। কি বলছিস? কিছুই বুঝতে পারছি না, গুছিয়ে বল। তিনি টেবিলে প্লেটে করে কলা পাউরুটি রেখেছিলেন। পাউরুটি ঠিকই আছে, শুধু কলাটা নাই। 3টা প্লেটে শুধু পাউরুটি পড়ে আছে। বড় চাচা, এটা কি কোনো ভৌতিক কাণ্ড? আজমল হোসেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ কি বার? বুধবার। আজ তোমার টিচার আসার কথা না? স্যার এসেছেন। যাও, পড়তে বসো। ভৌতিক ঘটনার অনুসন্ধান তোমাকে করতে হবে না, আমি দেখছি। ব্যাপারটা কি? তুমি নীলুকে নিয়ে পড়তে বসো। মা বাড়িতে নেই, এই সুযোগে তোমরা সারাদিন ছোটাছুটি হইচই করেছো। এখন স্যারের কাছে পড়তে বসবে। জি আচ্ছা। চেয়ার টেবিল কি কল ঘরে নিয়ে যেতে বলবো? তার মানে কি? চেয়ার টেবিল কল ঘরে নিতে হবে কেন? স্যার তো চৌবাচ্চায় বসে আছেন। চৌবাচ্চায় বসে আছেন মানে? উনি দুপুরে এসেছেন, তখন থেকে চৌবাচ্চায় আছেন। ছোট মামার সঙ্গে গল্প করছেন, পান খাচ্ছেন। বড় চাচা, চেয়ার টেবিল কি কল ঘরে নিতে বলবো? টেবিল না নিয়ে শুধু চেয়ার নিলেও হয়। তোমাদের আজ পড়তে বসতে হবে না, সামনে থেকে যাও। তোমার মাকে টেলিফোন করে এক্ষুনি বাড়িতে আসতে বলো। এখানে যে ভূতের উপদ্রব সেটা কি মাকে বলবো? তাকে বলবে যে বড় চাচা তোমাকে এক্ষুনি আসতে বলেছে। তোমার বাবা কোথায়? তাকে তো আমি দুপুরে টেলিফোন করে আসতে বললাম। বাবা এসেছিলেন, আপনি ঘুমোচ্ছিলেন বলে আপনাকে আর জাগাইনি। ঠিক আছে, তুমি যাও। টিভি দেখতে পারি বড় চাচা? যা ইচ্ছা করো, আমার সামনে থেকে যাও। সফুরাকে বলো আমাকে চা দিয়ে যেতে। টগর ঘর থেকে বের হতেই নীলু ঢুকল। বড় চাচার দিকে তাকিয়ে বলল, আপনাকে দাদিয়া ডাকে, এক্ষুনি যেতে বলেছে। চৌধুরী আজমল হোসেন চিন্তিত মুখে মায়ের ঘরের দিকে রওনা হলেন। কোনো একটা সমস্যা বাড়িতে অবশ্যই হচ্ছে। সমস্যার শুরুটা কোথায়? চৌবাচ্চায়। রকিবউদ্দিন ভুইয়ার মতো সিরিয়াস টাইপ একজন হেডমাস্টার কেন চৌবাচ্চায় গলা ডুবিয়ে বসে থাকবে? হারানো কলা 3টা এখন কোথায়? চৌবাচ্চার পানিতে। পাঞ্চেচুনি তো সেখানেই পাওয়া গিয়েছিল। টগরের দাদিয়া পা ছড়িয়ে খাটে হেলান দিয়ে বসেছেন। তার হাতে পাঞ্চেচুনি। তিনি আগ্রহের সঙ্গে পান ছেঁচে যাচ্ছেন। তার মুখ হাসি হাসি, যেন মজার কোনো একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে। সেই স্মৃতি তার মাথায়। তার হাসি খুশি অবস্থান বিপজ্জনক। এর মানে তিনি কারো ওপর রেগে আছেন, চরম রাগ। আজমল হোসেন মায়ের পাশে বসতে বসতে বললেন, আজ আপনার শরীর কেমন? তুই পাইছিস কি? মানুষ মারতে চাস? মানুষ কেন মারব? শুভ্র যে পানিতে ডুব দিয়ে আছে তার তুলনার ব্যবস্থা নিছস? তুই এই বাড়ির প্রধান, তুই দেখবি না? এমন একটা ভালো ছেলে, যেমন লেখাপড়ায় তেমন আদব কায়দায় হে পইরা আছে পানি। তোলার ব্যবস্থা করছি। ব্যবস্থা আবার কি? এক্ষণ যা, হাতে ধরে টান দিয়া তোল। মা শুনেন, হাত ধরে টান দিয়ে যদি তুলি তাহলে আবারও একদিন সে পানিতে থাকতে চলে যাবে, কিংবা এই ধরনের উদ্ভট কিছু কাণ্ড করবে। পানি থেকে তোলার আগে তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ব্যাপারটা হাস্যকর, পাগলামি ছাড়া কিছু না। তার মাথা থেকে হিমুর ভূত দূর করতে হবে। কি ভূত? হিমুর ভূত। তারে কি ভূতে ভর করছে? মুন্সি মাওলানা ডাইকান, ভূতের চিকিৎসা করব মুন্সি মাওলানা। সেই ভূত না মা, অন্য ধরনের ভূত, আপনি বুঝবেন না।
আমি বুঝবো না কি জন্য? না বুঝলে বুঝাইয়া দে। তারা বুঝদার মানুষ, ভূতপেত নিয়ে বাড়িতে যে আসর করছে এটা সত্য। আমার পাঞ্চে চনে নিয়ে গেল, আবার ফেরত পাইলাম। মাগরেবের নামাজের ওয়াক্তে দেখি আমার চাদরের নিচে 3টা সাগর কলা। আপনার চাদরের নিচে 3টা কলা? এইগুলা কিছু না, এইগুলা ভূতের মজাক। মানুষ যেমন মজাক করে, ভূত প্রেরিত করে। আইজ রাখছে কলা, কাইল রাখবো অন্য কিছু। ভূত বলে কিছু নেই মা, এই যন্ত্রণাগুলো মানুষই করছে। কে করছে, কি জন্য করছে, আমি সেটা বের করে ফেলবো। ভূত প্রেত জিন পরি এইগুলা নাই। না মা। 2 পাতা বই পইরা বিরাট লায়ক হইছস। কত আচানক ঘটনা চারদিকে ঘটে, সব আপনা আপনি ঘটে। সব আচানক ঘটনারই ব্যাখ্যা আছে। এমন কিছু এই পৃথিবীতে ঘটে না যার ব্যাখ্যা নেই। বাপ রে বাপ, তুই তো বিরাট জ্ঞানী হইছস। আজমল হোসেন মায়ের ঠাট্টার একটা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগে নীলুর বিকট চিৎকার শোনা গেল। সে এক চিৎকারে বাড়িঘর কাঁপিয়ে ছুটে এসে দাদিয়ার ঘরে ঢুকলো। তার বাম কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। বাম কানে একটা স্ট্যাপলারের পিন লাগানো। স্ট্যাপলারের পিন শক্ত হয়ে কানের লতিতে লেগে আছে। আজমল হোসেন কঠিন গলায় বললেন, কে করেছে এই কাজ? কে কানে স্ট্যাপলার মেরেছে? টগর? নিশ্চয়ই টগরের কাজ। না। তাহলে করেছেটা কে? আমি চুপচাপ বসে গল্পের বই পড়ছিলাম, হঠাৎ দেখি কানে স্ট্যাপলার। আশেপাশে কেউ ছিল না? না বড় চাচা। নীলুর দাদিয়া বললেন, আলাপ আলোচনা পরে কর, আগে এই জিনিস কান থেকে বাইর কর। এইটা যে জিন ভূতের কাজ তুই বুঝোস না? অত বোকা তো তুই ছোটবেলায় ছিলি না। আজ শুক্রবার, টগরের বড় চাচার মৌন দিবস। টগরের জন্য বিরক্ত দিবস, কারণ বাড়ির প্রধান ব্যক্তি যদি গভীর মুখে কথা বলে বসে থাকে তাহলে অন্যদের কথা কম বলতে হয়। টগর যদি একটা উঁচু গলায় কথা বলে অমনি মা এসে বলবেন, চুপ চুপ। শুক্রবার ছুটির দিন, কার্টুন চ্যানেলে কার্টুন দেখা যায়। সেই কার্টুনও দেখতে হয় লো ভলিউমে। ছুটির দিন হইচই শব্দ ছাড়া কার্টুন দেখে কোনো মজা আছে? তবে আজ ভিন্ন কিছু হতে পারে। টগরের ছোট মামা এখনও চৌবাচ্চায়। এমন বিরাট ঘটনা ঘটছে, এর মধ্যে কি বড় চাচা তার মৌন দিবস পালন করতে পারবেন? তা মনে হয় না। শুভ্রর ঘটনাও চারদিকে ছড়িয়ে গেছে। আত্মীয় স্বজনরা দেখতে আসছেন। তাদের সঙ্গে ছোট বাচ্চা কাচ্চা যারা আসছে তারা কাছে যেতে ভয় পাচ্ছে। টগরের দায়িত্ব বাচ্চা কাচ্চাদের ভয় ভাঙিয়ে কাছে নিয়ে যাওয়া। বড়রা আগ্রহ নিয়ে অনেক প্রশ্নও করছেন। কিছু কিছু প্রশ্নের জবাব টগর দিচ্ছে। যেমন শুভ্রের দুঃসম্পর্কের এক খালা বললেন, পানিতে 7 দিন পড়ে থাকলে লাভ কি? এটা হিমুদের সাধনা। এই সাধনা করলে হিমুরা পাওয়ার পায়। পাওয়ার পায় মানে কি? টিভিতে দেখেন না, সুপারম্যানদের পাওয়ার আছে, এরকম পাওয়ার। আকাশে উঠতে পারবে? পারতেও পারে। আত্মীয় স্বজনরা যারা দেখতে আসছেন তাদের বেশিরভাগই এত বড় ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করছেন। কেউ কেউ আজে বাজে রসিকতাও করছেন। যেমন এক ভদ্রলোক বললেন, তা হিমু বাবাজি পিসাব পায়খানা কোথায় করেছে? চৌবাচ্চাতেই। পানির রঙও মনে হলো পাঞ্জাবির রঙের মতোই হলুদ। সুলতানা বাবার বাড়ি থেকে চলে এসেছেন। তার রাগ পড়ে গেছে। এখন তিনি রান্না করে। আত্মীয় স্বজন আসছে, নতুন ধরনের কোনো আইটেম রান্না করলে তার আগ্রহ করে খাবেন। তিনি বানাচ্ছেন মিষ্টি চটপটি। চটপটির সব আইটেম থাকবে, সঙ্গে তেঁতুলের রসের বদলে টেবিল চামচে কয়েক চামচ মধু দিয়ে দেবেন। তেঁতুলের পানি আলাদা দেয়া থাকবে। যারা মধুর সঙ্গে তেঁতুল মেশাতে চান না তারা তেঁতুল মেশাবেন। টগরের বাবা আলতাফ সাহেবকে একটু পরপর টেলিফোন ধরতে হচ্ছে। পরিচিত অপরিচিত লোকজন টেলিফোন করে হিমু হবার বিষয়ে জানতে চাচ্ছে। তিনি সবার সঙ্গে শুরুতে ভদ্র ব্যবহার করছেন। যেমন পত্রিকা অফিস থেকে একটা টেলিফোন এলো। হ্যালো, আমি দ্বিতীয় আলো পত্রিকা থেকে বলছি। বলুন। এটা কি শুভ্রদের বাড়ি? জি। আমরা খবর পেয়েছি শুভ্র গত 1 বছর ধরে পানি ভর্তি চৌবাচ্চায় বাস করছে। ঘটনা কি সত্যি? আংশিক সত্যি। আজ 3য় দিন সে পানিতে আছে। আমরা খবর পেয়েছি তিনি যে চৌবাচ্চায় বাস করছেন সেই চৌবাচ্চার পানি ছাড়া আর কোনো খাদ্য গ্রহণ করছেন না। এইসব উদ্ভট খবর কোথা থেকে পাচ্ছেন? আমরা তো নিউজ কালেকশন সিক্রেট আপনাকে বলবো না। আমরা সত্য খবর ছাপাতে চাই। আপনি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করুন। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি। পুরো ব্যাপারটা ছেলে মানুষই খেলা ছাড়া আর কিছুই না। আপনারা সবাই মিলে কেন এই খেলাটা দেখছেন জানতে পারি? একটা শিশুকে 3 দিন ধরে পানিতে চুবিয়ে রেখেছেন। শিশুকে পানিতে চুবাবো কি জন্য? তাহলে কাকে চুবিয়েছেন? চুপ। কি আশ্চর্য, গালাগালি করছেন কেন? থাপ্পড় খাবি তুই। আপনি কি বলছেন থাপ্পড় খাবি? হ্যাঁ বলেছি, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, বদমাস কোথাকার। আরে বদমাস তো আপনি। চারদিকে হুইচুই ফেলা দেখার জন্য অবুঝ এক শিশুকে 3 দিন ধরে পানিতে ডুবিয়ে রেখেছেন। আলতাফ সাহেব ঝট করে টেলিফোন নামিয়ে রেখেছেন। কিছুক্ষণ পর আবার টেলিফোন ধরতে হয়েছে। এবার অপরিচিত কেউ না, পরিচিত জন।
টেলিফোন করেছেন নিউ ইয়র্ক থেকে আলতাফ সাহেবের বন্ধু, নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনে কাজ করেন। হ্যালো আলতাফ, আমি নিউ ইয়র্ক থেকে মারুফ। কেমন আছো মারুফ? আমি তো ভালোই আছি, তোমার খবর বলো। তোমার এক আত্মীয় নাকি উভচর মানবে পরিণত হয়েছে। কি মানব? উভচর মানব, এমফিবিয়ান ম্যান। বেশিরভাগ সময় সে পানিতে বাস করছে, শুকনায় 5-10 মিনিটের বেশি থাকতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খবরটা সত্যি না, আমি তো ইন্টারনেটে খবরটা দেখলাম। কিসে দেখেছো? ইন্টারনেটে। যে বাড়িতে এমন প্রবলেম ঝলমলে হচ্ছে সে বাড়ির কর্ত ব্যক্তি মৌনব্রত পালন করতে পারেন না। টগর বড় চাচার সকাল 11:10 মৌনব্রত ভঙ্গ করে ছোট ভাইকে ডেকে পাঠালেন। গম্ভীর মুখে বললেন, কি করা যায় বলতো? আলতাফ হোসেন বললেন, আপনি অনুমতি দিলে কান ধরে টেনে তুলি। একটাকে কানে ধরে তুললে অন্যটাও ভয় পেয়ে উঠে পড়বে। অন্যটা মানে? টগরের স্যারও পানিতে। উনি কাল রাত 11টার দিকে চলে গিয়েছিলেন, এখন আবার এসেছেন, পানিতে নেমেছে। হ্যাঁ, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পানিতে নামেনি, এখন ফাঁক পেয়ে নেমে গেছে বলে আমার ধারণা। ভাইজান, এখন আপনি বললে শুভ্রকে কান ধরে টেনে তুলব? না। না কেন? তাকে পানিতে নামার অনুমতি আমিই দিয়েছিলাম, কাজটা সে করছে অনুমতি নিয়ে। এখন তাকে কান ধরে তোলা যাবে না? তাহলে আমরা করব কি? একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার। সাইকিয়াট্রিস্ট আসুক, সে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে শুভ্রকে চৌবাচ্চা থেকে তুলুক। নীলুর কানের অবস্থা কি? অবস্থা ভালো, এখন ব্যথা করছে না। তার কানেই ঘটনা ঘটল কিভাবে? ভাইজান, আমি কিছুই বুঝতে পারছি না। আমার ক্ষীণ সন্দেহ জিনভূতের একটা ব্যাপার থাকতে পারে। জগতে তো অনেক রহস্যময় ব্যাপার ঘটে। আমার সঙ্গে ফালতু কথা বলবে না। ফালতু কথা কোনটা বললাম? ঘটনা যা ঘটেছে তার এক্সপ্লেনেশন কি? এখন সামনে থেকে যাও, আজ আমার মৌনব্রত আর তুমি ক্রমাগত কথা বলে যাচ্ছ। আলতাফ হোসেন বারান্দায় বসলেন আর তার প্রায় সঙ্গে সঙ্গেই সুলতানা তার বিশেষ চটপটে নিয়ে উপস্থিত হলেন। হাসি মুখে বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কোনো কথাবার্তা ছাড়াই আলতাফ সাহেব 1 চামচ চটপটে মুখে দিলেন। সুলতানা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিরিয়াস কোনো ব্যাপার হবে বোঝা আছে। আলতাফ হোসেন চটপটির বাটি ছুঁড়ে মারবেন এমন সম্ভাবনাও আছে। এইভাবে আগে থেকেই সস্তা ধরনের বাটি দেওয়া হয়েছে। আলতাফ হোসেন প্রথম চামচের পর দ্বিতীয় চামচ মুখে দিলেন, তারপর তৃতীয় চামচ। সুলতানা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? ভালো। সত্যি ভালো? সত্যি ভালো না তো কি মিথ্যা ভালো? সুলতানা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। টগরের বাবা বাটি প্রায় শেষ করে এনেছেন। শেষ পর্যন্ত একটা আইটেম তাহলে হিট করেছে। এই আইটেমের একটা সুন্দর নাম দেওয়া দরকার। একে চটপটি অবশ্যই বলা যাবে না। শুভ্র হিমু সেজেছে বলেই এই চটপটি তৈরি হয়েছে। হিমু আমের সঙ্গে মিল রেখে এর একটা নাম দিতে হয়। এই জিনিস আরেক দফা রাখতে হবে। সুলতানা দ্বিতীয় দফা রান্না চাপিয়ে খাদ্যটার নাম দিয়ে দিলেন। এর নাম হিমুপটি। দুপুরে লেখা টগরের ডায়েরি। হিমুপটি, মা যে চটপটি বানিয়েছে তার নাম হিমুপটি। এই চটপটি খেতে মিষ্টি, তবে কেউ ইচ্ছা করলে মিষ্টির সঙ্গে টক দিতে পারে। হিমুপটি খেতে ভালো হয়েছে। বড়রা সবাই খেয়েছে, আমি এখনো খাইনি, মনে হয় খাবো না। হিমু মামা, আজ থেকে ছোট মামাকে আমি হিমু মামা ডাকছি, কারণ তিনি তখন প্রায় হিমুই হয়ে গেছেন। বাকি আছে শুধু গর্ত করে জোছনা দেখা। ছাদে মাটি তোলা আছে। পূর্ণিমার সময় গর্ত করে ছোট মামা ঢুকে যাবেন। ছোট মামার সঙ্গে আমিও গর্তে ঢুকবো। মনে হয় রকিব স্যারও ঢুকবেন। রকিব স্যার এখন ওই হিমু মামার সঙ্গে পানিতে বসে আছেন। মনে হয় তিনি খুব মজা পাচ্ছেন। রকিব স্যারের জন্য আমি কলঘরে যেতে পারছি না, কারণ আমাকে দেখলেই তিনি ইংরেজি ট্রান্সলেশন ধরছেন। বাবা রকিব স্যারের ওপর খুব রেগে আছেন। একটু পরপর বলছেন, গাধাটা এখনও পানিতে। শুভ্রের মাথা না হয় খারাপ হয়েছে, গাধাটার মাথা খারাপ হলো কেন? স্যারকে গাধা বলা ঠিক না, স্যারদের সম্মান করতে হয়। টেলিফোন। আজ টেলিফোনে আমি অনেক মজা করেছি। টেলিফোনে মজা করলে পাপ হয় কিনা আমি জানি না। মজাতে সবাই আনন্দ পায়, আনন্দ পাওয়া তো ভালো, কাজেই পাপ কেন হবে? টিভি অফিস থেকে এক ভদ্রলোক টেলিফোন করেছিলেন। প্রথমেই তিনি বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম টগর। তুমি কোন ক্লাসে পড়ো? 6th গ্রেডে পড়ি। শোনো খোকা, তোমাদের বাসায় নাকি অনেক দিন হলো পানিতে বাস করে। সত্যি নাকি? জি। কতদিন হলো? 5 বছর। বলো কি সত্যি? জি। কেন পানিতে বাস করছে? উনি মাছ হয়ে গেছেন তো এই জন্য। মাছদের পানিতে থাকতে হয়। মাছ হয়ে গেছেন মানে কি? অর্ধেকটা মাছ অর্ধেকটা মানুষ, মাছ মানব। খোকা শোনো, মাছ হয়ে গেছো বলতে কি মিন করছো? দেখতে মাছের মতো হয়ে গেছে। আপনাকে কি বললাম? মাছ মানব, অর্ধেকটা মাছ অর্ধেকটা মানুষ। আমি এখন তাকে ডাকি মাছ মামা। আমি ফটোগ্রাফার নিয়ে আসছি, ছবি তুলব। ফটোগ্রাফার নিয়ে এলে লাভ হবে না, কারণ মাছ মামাকে বড় একটা পানির ড্রামে ভরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? রাজশাহী, ওনার বাড়ি রাজশাহীতে।
সেখানে তাদের বড় পুকুর আছে, মাছ মামাকে পুকুরে ছেড়ে দেবে। কখন নিয়ে গেছে? আজ সকালে। আমারও যাবার কথা ছিল, আগামীকাল আমার ইংরেজি পরীক্ষা, এই জন্য যেতে পারিনি। রাজশাহীর যে বাড়িতে তোমার মামাকে পাঠানো হয়েছে তার ঠিকানা জানো? জানি, বলবো? একটু দাঁড়াও, কলমটা বের করি। আমি ভদ্রলোককে ঠিকানাটা বললাম, ছোট মামার বাড়ির ঠিকানা বললাম। আমার ধারণা টেলিভিশনের এই ভদ্রলোক ক্যামেরা ট্যামেরা নিয়ে রাজশাহী চলে গেছে। সাইকিয়াট্রিস্ট, আজ রাতে আমাদের বাসায় সাইকিয়াট্রিস্ট আসবেন। হিমু মামার চিকিৎসা করে তাকে পানি থেকে তুলবেন। সাইকিয়াট্রিস্টটা হলো পাগলের ডাক্তার। সাইকিয়াট্রিস্টের নামের বানান আমি জানি, ডিকশনারি দেখে শিখেছি। সাইকিয়াট্রিস্ট। রাত 9টা। টগরদের বাড়িতে সাইকিয়াট্রিস্ট এসেছে। ভদ্রলোকের নাম এম শামসুল হক, নামে শেষে পিএইচডি আছে। টগর দূর থেকেই পিএইচডিওয়ালাকে দেখেছে। তাকে দেখেই মনে হচ্ছে তিনি জ্ঞানী। জ্ঞান তার কথাবার্তা এবং চেহারায় ঝরে পড়ছে। ভদ্রলোকের হাসির মধ্যেও জ্ঞান জ্ঞান ভাব আছে। মাথা সামান্য নিচু করে হাসেন। হাসির সময় চশমার ফাঁক দিয়ে তাকান। যার দিকে তাকিয়ে হাসেন তার বুক সামান্য হলেও ধক করে ওঠে। সে হাসি দেখে মনে করে তার সব গোপন কথাই ভদ্রলোক জেনে ফেলেছে। অন্তত টগরের সেরকমই মনে হচ্ছে। ভদ্রলোক তার দিকে তাকিয়ে তার বিখ্যাত হাসি হেসে বললেন, তোমার নাম কি খোকা? টগর। তুমি ট্যারা নাকি? হ্যাঁ। ট্যারা হওয়া সে এখন মোটামুটি শিখেছে। বাড়িতে নতুন কেউ দেখলেই ট্যারা হয়ে তার দিকে তাকায়। সাইকিয়াট্রিস্টের দিকে তাকানো বোধহয় ঠিক হয়নি। সে সামনে থেকে সরে গেলে, তবে বুঝে বেশি দূরে গেল না, আশেপাশেই থাকলো। ভদ্রলোক কোন পদ্ধতিতে ছোট মামার মাথা থেকে হিমভূত দূর করবেন তা ভালো মতো দেখার আগ্রহ টগরের প্রবল। ভদ্রলোকের কাণ্ড কারখানা পছন্দ হলে সে নিজেও বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হবে। চৌধুরী আজমল হোসেন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলাদা বসেছেন। ঘরে আর কেউ নেই। জানলার পর্দার ওপাশে টগর দাঁড়িয়ে। এখন থেকে দুজনকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না। সাইকিয়াট্রিস্ট বললেন, শুভ্র নামের রোগীটির যে মনোবিকার ঘটেছে সেটা চিন্তিত হওয়ার মতো কিছু না। একে বলে ডিলিউশন। তার ধারণা হয়েছে সে হিমু নামক ব্যক্তিতে পরিণত হয়েছে। ডিলিউশন কেন হয়েছে? ডিলিউশন তৈরির নানা কারণ থাকতে পারে। রোগীর সঙ্গে ভালো মতো কথা না বললে তা বলা যাবে না। তবে আমরা সবাই কিছু না কিছু ডিলিউশন নিয়ে বাস করি। বিরাট বড় মিথ্যাবাদীদের মনেও ডিলিউশন তৈরি হয় যে সে মিথ্যাবাদী না সত্যবাদী। যা বলছে সবই সত্য বলছে। এই জিনিস দূর করার উপায় কি? শরীরের রোগের চিকিৎসা ডাক্তারের ওষুধপত্র দিয়ে করেন। শরীরের রোগের নির্দিষ্ট ওষুধ আছে। সেখানে মনের রোগ নির্দিষ্ট কোনো বিষয় না। এক একজনের জন্য এই রোগ এক এক রকম। চিকিৎসার ধরনে সেই জন্যই নানান রকম। যে ডিলিউশনে ভুগছে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে। যে সাইকিয়াট্রিস্ট এই কাজটা পারবেন তিনি শুধু রোগীর চিকিৎসা করতে পারবেন। আপনি সেই বিশ্বাস অর্জন কিভাবে করবেন? শুধু নামধারী যে ডিলিউশনে ভুগছে আমি তা স্বীকার করে নেব। সে যখন বলবে আমি হিমু, আমি সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই তুমি হিমু। ভালো কথা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো হিমু জিনিসটা কি? আমিও ঠিকমতো জানি না জিনিসটা কি। অসুবিধা নেই, আমি জেনে নেব। তারপর অগ্রসর হব সেই পথে। চলুন আপনাকে নিয়ে যাই। না, আপনারা কেউ যাবেন না, আমি একা তার সঙ্গে কথা বলবো। আজমল হোসেন বললেন, শুভ্রর কাছে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলি। শুভ্র পানিতে নামার পর থেকে বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটছে। তার কি কোনো ব্যাখ্যা আপনার আছে? অবশ্যই আছে। কেউ যখন ডিলিউশনে আক্রান্ত হয় তখন তার ছায়া আশেপাশে সবার ওপর খানিকটা হলেও পড়ে। যে কোনো একটা ভৌতিক ঘটনার কথা বলুন, আমি তার ব্যাখ্যা দিই। আমার নিজের কথাই বলি। আমি দুপুরবেলা এক স্লাইস রুটি আর একটা কলা খাই। আমাকে এই ঘরে খাবার দিয়ে গেছে। আমি ঘরেই আছি, ঘর থেকে বের হইনি। হঠাৎ দেখি কলা রুটি কোনোটাই নেই, উধাও। কলার খোসাটা শুধু পড়ে আছে। কলা এবং রুটি আপনি নিজেই খেয়ে ফেলেছেন। বাসার ঝামেলায় আপনার মন ছিল বিক্ষিপ্ত। কখন খেয়েছেন সেটা ভুলে গেছেন। সাইকিয়াট্রিস্টের ভাষায় একে বলে সাময়িক এমেনশিয়া। আমি নিজেই খেয়েছি, অবশ্যই। যদি ভাত মাছ খেতেন, হাতে ঝোল লেগে থাকতো, সেখান থেকে বুঝতে পারতেন আপনি নিজেই খাবারটা খেয়েছেন। যেহেতু খাবারটা ছিল শুকনা, হাতে কিছু লেগেছিল না। আপনার ধারণা আমি নিজে খেয়ে তুলে গেছি? ব্যাখ্যা তো দিলাম, ব্যাখ্যা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? আপনি যা বলছেন তা হতে পারে। শুভ্রকে পানি থেকে তুলতে আপনার কতক্ষণ লাগবে? আধ ঘন্টার বেশি তো লাগার কথা না। অবস্থাটা দেখি। আপনারা কেউ আমার সঙ্গে যাবেন না, প্লিজ। কেউ যেন উকিঝুঁকিও না দেয়। সাইকিয়াট্রিস্ট এম শামসুল হক পিএইচডি কলঘরে ঢুকে একটা ধাক্কার মতো খেলেন। তিনি ভেবেছিলেন অল্প বয়সে একটা ছেলে চৌবাচ্চার পানিতে গলা ডুবে বসে থাকবে, অথচ দেখা যাচ্ছে থলথলে মোটাসোটা এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মাথার সব চুল সাদা। সাইকিয়াট্রিস্ট বললেন, কেমন আছেন? জি জনাব, ভালো আছি। কতক্ষণ আছেন পানিতে? অনেকক্ষণ তো হয়ে গেল।
আপনার নামটা কি জানতে পারি? রকিবউদ্দিন ভূঁইয়া। সাইকিয়াট্রিস্টের ভুরু কুচকে গেল। তিনি শুনেছেন পেশেন্টের নাম শুভ্র, এখন পেশেন্ট বলছে তার নাম রকিবউদ্দিন ভূঁইয়া। এরকম অবশ্য হয়, ডিলিউশনের পেশেন্ট নিজের নাম নিয়েও বিভ্রান্ত হয়, এক এক সময় নিজেকে এক এক রকম কল্পনা করে। হিমু বলে কাউকে চিনেন? হিমু নাম শুনেছেন? আগে কোনোদিন শুনি নেই, পানিতে নামার পরে শুনেছি। সাইকিয়াট্রিস্ট মনে মনে হাসলেন। রোগ কতদূর অগ্রসর হয়েছে বোঝা যাচ্ছে। পানিতে নেমেই সে হিমুর সন্ধান পেয়েছে। সাইকিয়াট্রিস্ট বন্ধুর মতো গলায় বললেন, হিমু সম্পর্কে কিছু বলুন শুনি। পানিতে নামেন, তারপরে বলবো। দুইজন দুই জায়গা থেকে কিসের কথা? পানিতে নামতে বলছেন? হ্যাঁ, নেমে দেখেন, আরাম লাগবে, শরীর হালকা হয়ে যাবে। শরীরের ভিতরেই বাস করে মন, যেহেতু শরীর হালকা সেই কারণে মনও হবে হালকা। এইসব কি আপনার কথা? জি না, হিমুর কথা। হিমুর আরও অনেক কথা জানি, পানিতে নামলে বলবো। শুভ্র থাকলে সে গুছিয়ে বলতে পারতো, সে কিছুক্ষণ আগে উঠে গেল। সাইকিয়াট্রিস্ট আবারও মনে মনে হাসলেন। ডিলিউশনের গতি প্রকৃতি ধরা পড়ছে। এখন এই লোক শুভ্রের নাম নিচ্ছে। শুভ্র উঠে গেছে, সেও বসে আছে। সাইকিয়াট্রিস্ট রোগীকে প্যাচে ফেলবার ভঙ্গিতে বললেন, শুভ্র? শুভ্রকে? সে হিমু। শুভ্র হিমু আর আপনি একই মানুষ না? চট করে জবাব দেবেন না, ভেবেচিন্তে বলুন। জি না, এক মানুষ হব কেন? আমি যদি বলি আপনি শুভ্র আবার আপনিই হিমু? পানি এক রূপ বরফ, আরেক রূপ বাষ্প। আপনি সাপ আবার আপনিই ওঝা। আপনি বললে তো হবে না, আমি কি সেটা আমি জানি না। আপনি জানেন না? যাই হোক, বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার আগে পানিতে নামেন, তারপর যত ইচ্ছা বুঝান। নামছি। আজমল হোসেন ইজি চেয়ারে ঝিম ধরে বসে আছেন। তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। তিনি খবর পেয়েছেন শুভ্র পানি থেকে উঠেছে, নিজের ঘরে বসে চা খাচ্ছে। তবে সাইকিয়াট্রিস্ট নেমে পড়েছে পানিতে, সে নাকি পানিতেই আছে। টগরের লেখা ডায়েরির অংশ। আমাদের বাড়িতে যে ভূতের উপদ্রব হয়েছিল তার রহস্য ভেদ হয়েছে। সব করেছে নীলু। সে মার কাছে স্বীকার করেছে সে নিজেই স্ট্র্যাপলার দিয়ে তার কান ফুটো করেছে। তাকে নিয়ে গতকাল রাতে বিচার সভা বসেছিল। বড় চাচা তাকে বলেছে, মা নীলু, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি। তুমি যদি তোমার সব অপরাধ স্বীকার করো তাহলে আমার স্নেহের পরিমাণ আরও বাড়বে। তুমি অনেক দিন থেকে একটা ওয়াকম্যান চাচ্ছিলে, আমি নিজে সেই ওয়াকম্যান কিনে দেব। মা, এখন বলো, তুমি কি তোমার দাদি আর পান ছিছুনে লুকিয়ে রেখেছিলে? নীলু সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ। সেটা বলল বড় চাচার বেশি স্নেহ পাওয়ার জন্য এবং ওয়াকম্যানটা পাওয়ার জন্য। তুমি যে অপরাধ স্বীকার করছো এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। মা, এখন বলো, তুমি কি নিজেই তোমার অঙ্ক বইটা লুকিয়ে রেখে বলেছো বই খুঁজে পাচ্ছ না? হ্যাঁ। কেন এই কাজটা করলে? আমি জানি না বড় চাচা। আর কখন এ ধরনের কাজ করবে? না। আমার ঘর থেকে কলা এবং পাউরুটি তুমিই তো সরিয়েছিলে, তাই না মা? হ্যাঁ, আমি। তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হয়েছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি তোমাকে ওয়াকম্যান কিনে দেব। থ্যাংক ইউ। নীলু তার ওয়াকম্যান পেয়েছে, আমাকে হাত দিতে দেয় না, এমন পাজি মেয়ে। ছোট মামা হিমু হওয়ার কিছুদিনের জন্য বাদ রেখেছে, কারণ সামনেই তার পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই সে হিমু হওয়ার সেকেন্ড পার্টে যাবে। সেকেন্ড পার্টে মাটিতে গর্ত খুঁড়ে সেই গর্তে ঢুকে পূর্ণিমার চাঁদ দেখতে হবে। সমস্ত শরীর থাকবে গর্তের ভেতর, গর্তের ওপর শুধু মাথাটা বের হয়ে থাকবে। ছোট মামা বলেছে জ্যোৎস্না দেখার সময় আমি তো সঙ্গে থাকতে পারি। আমি একবার ভেবেছিলাম বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হব। এখন ঠিক করেছি সাইকিয়াট্রিস্ট হব না, কারণ সাইকিয়াট্রিস্ট হলে সবাই আমাকে গাধার বাচ্চা গাধা বলে গালি দিবে। আমাদের বাসায় যে সাইকিয়াট্রিস্ট এসেছিলেন তাকে আমাদের সবাই গাধার বাচ্চা গাধা বলে গালি দিয়েছে, কারণ তিনি এসেছিলেন ছোট মামার চিকিৎসা করতে। তার বদলে তিনি পানিতে ডুবে রকিব স্যারের চিকিৎসা করছেন। তিনি সব মিলে 3 ঘন্টা পানিতে ছিলেন। 3 ঘন্টা পর স্যারকে নিয়ে পানি থেকে উঠলেন। পানি থেকে উঠে ভেজা কাপড়ে বড় চাচার ঘরে ঢুকে বললেন, রোগ অত্যন্ত কঠিন পর্যায়ে আছে, তবে অনেকটা সামলে ফেলেছি। আর 10টা সেশন পার করলেই উনি বুঝতে পারবেন উনি আসলে রকিবউদ্দিন ভূঁইয়া না, ওনার আসল নাম শুভ্র। বড় হয়ে আমি কি হব সেটা নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। ছোট মামাকে জিজ্ঞাসা করে ঠিক করে ফেলতে হবে। আমাদের স্কুলের সবাই ঠিক করে ফেলেছে বড় হয়ে সে কী হবে, শুধু আমি এখনও ঠিক করতে পারিনি। ছোট মামার সঙ্গে যখন হিমু হওয়ার ট্রেনিং নেব তখন ঠিক করে ফেলব। আসল কথা লিখতে ভুলে গেছি, আমি এখন ট্যারা হতে পারি, অনেকক্ষণ থাকতেও পারি। স্কুলে এখন সবাই আমাকে ডাকে ট্যারা টগর।